শুভ সকাল। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ দেলোয়ার রহমান, মাঠ কর্মকর্তা সেল, দেবীগঞ্জ কার্যালয়। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফজলার রহমান, মাঠ কর্মকর্তা সেল, গড়িয়া কার্যালয়। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরহাদ শেখ, মাঠ কর্মকর্তা, গড়িয়া কার্যালয়। নমস্কার, আমি চাঁদমোহন রায়, সহকারী হিসাব কর্মকর্তা, গড়িয়া কার্যালয়। ব্যক্তিগত জীবনে আমি বিবাহিত, আমার দুই ছেলে এক মেয়ে। সদর কার্যালয়। আমি নির্বাচিত, আমার দুটি ছেলে আছে, আমার চাকরিতে যোগদান 2009 সালে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুর রহমান, মাঠ কর্মকর্তা, সদর কার্যালয়। আমি দীপু বর্মন, ডোমা কার্যালয়, আসসালামু আলাইকুম। মোহাম্মদ হাবিল মিয়া, মাঠ কর্মকর্তা, গড়িয়া কার্যালয়। আমি খোদাজের রহমান, মাঠ কর্মকর্তা, নানপুর কার্যালয়। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুজাহিদুল হক, মাঠ কর্মকর্তা, রামচন্দ্র কার্যালয়। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আফসার হাসান, মাঠ কর্মকর্তা, নাগপুর কার্যালয়। আসসালামু আলাইকুম। আমার মোহাম্মদ নুরুল আলম, মাঠ কর্মকর্তা সেল, শ্রীগঞ্জ কার্যালয়, ঠাকুর অঞ্চল। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোলাম রব্বানী, মাঠ কর্মকর্তা, আসসালামু আলাইকুম। মোহাম্মদ সাইদুর রহমান, আমি কোমল থেকে আসছি, আমার ছোট ছেলে একটা মেয়ে। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, এফও পঞ্চগড় সদর।
তেঁতুলিয়া কার্যালয় মাঠ কর্মকর্তা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আফতাব, চুক্তিভিত্তি ঋণ আদায়কারী, তেঁতুলিয়া কার্যালয়। আমার প্রায় 16 বছর ধরে এই পদে আছি। আসসালামু আলাইকুম, মোহাম্মদ সাবেদ আলী, মাঠ কর্মকর্তা, তেঁতুলিয়া কার্যালয়। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ সোনামণি বেগম, পঞ্চম সদর মাঠ কর্মকর্তা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আইনাল হক, তেঁতুলিয়া কার্যালয় মাঠ কর্মকর্তা। আসসালামু আলাইকুম, রানা প্রোভাইডার কর্মকর্তা, তেঁতুলিয়া বাগিচা। আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফরিদ হোসেন, মাঠ কর্মকর্তা সেম, তেঁতুলিয়া কার্যালয়। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আসাদুজ্জামান, মাঠ কর্মকর্তা, তেঁতুলিয়া কার্যালয়। বাসা ঠাকুরবাড়ি। আসসালামু আলাইকুম, আমি আব্দুল সাহেব, নিজামাবাদ সদর, মাঠ কর্মকর্তা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, মাঠ কর্মকর্তা সেন, নীলফামারী সদর কার্যালয়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুস্তফা কামাল, মাঠ কর্মকর্তা, নীলফামারী সদর কার্যালয়। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে দিনাজপুর জেলা। নমস্কার এবং আদাব, আমি অর্জুন চন্দ্র রায়, নীলফামারী সদর ঊর্ধ্বতন মাঠ কর্মকর্তা, ডিস্ট্রিক্ট সদস্য। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান, শেখ রৌদ্রি, নীলফামারী সদর কার্যালয়। আদাব এবং নমস্কার, আমি দীনেশ চন্দ্র বর্মন, মাঠ কর্মকর্তা, আটারি কার্যালয়, বদাপুর জেলা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আফসার রাফি, চুক্তিভিত্তি ঋণ আদায়কারী, নীলফামারী সদর কার্যালয়। আসসালামু আলাইকুম, আমি আব্দুল আলী, মাঠ কর্মকর্তা, বোদাবাজার। সবাইকে নমস্কার, আদাব। আমি কৌশল চন্দ্র রায়, টেলি সিস্টেম সোলার। নমস্কার, আদাব, আমি বিমল চন্দ্র বর্মন, মাঠ কর্মকর্তা, আটারি কার্যালয়। নমস্কার, আদাব, আমি চন্দ্র বর্মন, বোদা কার্যালয়, মাঠ কর্মকর্তা। আদাব ও নমস্কার, আমি জয়ন্ত কুমার সরকার, ঊর্ধ্বতন মাঠ কর্মকর্তা, নীলফামারী সদর কার্যালয়। আমার হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর জেলা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আফরোজ, চুক্তিভিত্তি ঋণ আদায়কারী, পীরগঞ্জ কার্যালয়, বাসাবাড় মাইজা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রফিক, মাঠ কর্মকর্তা, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী, নমস্কার, আমি বিজেন্দ্র রায়, টেলি সিস্টেম সোলার, জায়গা কার্যালয়। আসসালামু আলাইকুম, আদাব, আমি মোহাম্মদ আশরাফ আলী, সিস্টেম সোলার। আদাব, নমস্কার, আমি ভবানন্দ রায়, বাজারি কার্যালয়। আসসালামু আলাইকুম, আমি উচ্চতর মাঠ কর্মকর্তা, বাড়ি কার্যালয়, ফরিদগঞ্জ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল রহিম, তুলিয়া কার্যালয়, চট্টগ্রাম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুদ রানা, লালমনিরহাট অঞ্চল, আটপুরি উপজেলা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু হোসেন, লালমনিরহাট অঞ্চল, কালীগঞ্জ কার্যালয়। আসসালামু আলাইকুম, আমি হাকিমুল ইসলাম, মাঠ কর্মকর্তা, নাসিরুল কার্যালয়।
আলাপ আমি স্টুডেন্ট সরকারি হিসাব কর্মকর্তা পঞ্চায়েত সদর কার্যালয়। আদাব নমস্কার, আমি নারায়ণ চন্দ্র বর্মন, শিক্ষক কার্যালয় মাঠ কর্মকর্তা। ধন্যবাদ। বিভিন্ন কার্যালয় থেকে আগত প্রিয় সহকর্মীগুলো তাদের পরিচয় দিলেন। এখন আপনাদেরকে ঢাকা থেকে যে আমাদের কেন্দ্রীয় লিডারগুলো এসেছেন তিনারা ওনাদের পরিচয় আপনাদের মাঝে পেশ করবেন। আমি আমাদের নেতৃবৃন্দকে ওনাদের পরিচয় দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহমান, অর্থ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, আমার ডিস্ট্রিক্ট সাতক্ষীরা। আমি 2 ঘন্টা সন্তানের জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, সিনিয়র মাঠ কর্মকর্তা। আমার ডিস্ট্রিক্ট সাতক্ষীরা, আমি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি পদে আছি। আপনারা একটু করলে আপনারা যারা আছে আমাদের তাদের বক্তব্যগুলো শুনতে পাবেন, বাইরে যারা আছে আপনারা তো শোনার জন্য আসছেন, তারা আমাদের এই নেতৃত্বকে আমরা পেয়েছি। একটু ধৈর্য সহকারে আপনারা আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুর রহমান, আমি সিনিয়র মাঠ কর্মকর্তা। দিনাজপুর অঞ্চলে আমি চাকরি করতেছি সিএসএ। আর সাংগঠনিক পরিচয় হচ্ছে আমার, আমি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি এসএম পুঁজিপতি খুদা, আমি সিনিয়র মাঠ কর্মকর্তা সেল কার্যকরী কার্যালয় দিনাজপুর অঞ্চল। আর আমি আমার সাংগঠনিক পরিচয় আমি কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক হয়ে আছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলমুল ইসলাম জুয়েল, সোলার, বর্তমান কর্মস্থল হচ্ছে হেড অফিসের প্রশাসন শাখায় আছি এবং সাংগঠনিক পরিচয় হচ্ছে আমি কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইকবাল হোসেন, সাধারণ সেবা শাখা প্রধান কার্যালয়। আমার সাংগঠনিক পরিচয় হচ্ছে আমি সাংগঠনিক সংগঠন বি সুভাষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে ঠাকুরগাঁও মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, ঠাকুরগাঁও জেলা শ্রমিক দলের সভাপতি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শেখ ফরিদ, উদ্যোতন মাঠ কর্মকর্তা সেল রামসং কার্যালয়। আমার বাড়ি হরিপুর, ঠাকুরগাঁও জেলা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আর জাতীয়তাবাদী শ্রমিক দল ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের জয়েন্ট সেক্রেটারি, জেলার জয়েন্ট সেক্রেটারি। আমি বিবাহিত, আমার 2টা মেয়ে, একটা ছেলে, নাতিন আছে 3 জন, নাতির 2 জন, নাতি 1 জন। সকলের কাছে দোয়া প্রার্থী। আমি মোহাম্মদ আমির হোসেন, সভাপতি কেন্দ্রীয় কমিটি, আমার বাড়ি ফরিদপুর, সন্তান। আসসালামু আপনাদেরকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি ইউনিভার্সিটির পক্ষ থেকে। আমি মোহাম্মদ রেজাউল হক, আমার বাড়ি বাগেরহাট, খুলনা বিভাগ। আমি কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক 1। আমি ব্যক্তিগত জীবনে আমার স্ত্রী রামপাল শাখায় কর্মরত, আমার একটা কন্যা সন্তান ঢাকাতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি শেখ নাসির উদ্দিন, হোম ডিস্ট্রিক্ট হচ্ছে সাতক্ষীরা। আমি
সিনিয়র মাঠ কর্মকর্তা সাতক্ষীরা অঞ্চল শাখা কার্যালয়ে আছি। আর আমার সাংগঠনিক পরিচয় হচ্ছে আমি সহসভাপতি কেন্দ্রীয় কমিটি 2079 এবং সভাপতি সাতক্ষীরা অঞ্চল। আমি বিবাহিত, আমার একটা কন্যা সন্তান আছে, আমার ওয়াইফ হচ্ছে প্যারালাইজ ব্রিগেড। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি সিনিয়র মাঠ কর্মকর্তা ঘাটাল শাখা টাঙ্গাইল অঞ্চল। আমার সাংগঠনিক পরিচয় সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি। ব্যক্তিগত জীবনে আমি বিবাহিত, এক ছেলে কলম। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে জুমার নামাজ, সেই হিসাবে আমরা অনেক কষ্ট করে আসছি, আপনারাও অনেক কষ্ট করে আসছেন। আপনাদের মূল্যবান সময়, সাপ্তাহিক ছুটির দিন, পরিবার পরিজনকে রেখে, ছেলে মেয়ে সন্তান সব ধরনের ব্যক্তিগত কাজকে উপেক্ষা করে আপনারা এখানে আসছেন। আপনাদের সাথে আমাদের দীর্ঘ প্রায় 20 বছরেরও অধিক কাল আমরা আপনাদের সাথে দেখা হয় না। তা আপনারা আপনাদের মন খুলে বক্তব্য রাখবেন, তবে বক্তব্য খুব সংক্ষিপ্ত এবং জিষ্ট হতে হবে। যে বক্তব্য আমার একজন সহকর্মীর থেকে আসবে, আর একজন ওই পার্ট না বলি, অন্য আমার কষ্টের কথাটা বলি, আমার দাবির কথাটা বলি। ধন্যবাদ সকলকে। আসসালাম। ধন্যবাদ সংগ্রামী নেতৃবৃন্দকে তিনাদের পরিচয়গুলো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আমরা অনুষ্ঠানের মূল পর্বে চলে যাই। এবারে আপনাদের মাঝে বক্তব্য রাখছেন অত্র প্রতিষ্ঠানের বা অত্র সভার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শেখুর রহমান ভাইকে তার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমি শুভেচ্ছা বক্তব্য শুরুর আগে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, মঞ্চে উপবিষ্ট আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জেলা বিএনপির যে নেতৃবৃন্দ আছেন, আমাদের মনে রাখতে হবে আমরা ঠাকুরগাঁও অঞ্চলের যে কর্মচারীরা আছি তাদের আমন্ত্রণে ইনারা এখানে এসেছেন। কাজে আমরা ম্যাচুরিট এবং শিক্ষিত, আমরা আমাদের আচরণে এবং কথাবার্তায় এমন ভাব প্রকাশ করবো না যাতে ওরা কষ্ট পায়। যখন কেউ কথা বলে এবং যে শুনে, দুজনের মনোযোগ যদি এক হয়, তাহলে সেক্ষেত্রে যদি কথা বলেন তার জন্য সুবিধা, যদি শুনেন তার জন্য সুবিধা। কাজে আমরা যেহেতু মেহমানদেরকে নিয়ে এসেছি আমন্ত্রণ করে, সেই দিকটা আমরা লক্ষ্য রেখেই আজকের অনুষ্ঠানের বাকি সময়টা অতিবাহিত করব। ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলা। পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন ঠাকুরগাঁও অঞ্চল জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত কর্মচারী ইউনিয়ন বিবি ৭৯ কর্তৃক আয়োজিত আজকে সভা সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি, দীর্ঘদিনের নির্যাতিত নিপীড়িত নেতা জনাব আমির হোসেন ভাই। আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক, আপনার আমার সকলের আস্থা ভাজন জনাব জামাল উদ্দিন ভাই। আরো উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, সেই সাথে উপস্থিত আছেন ঠাকুরগাঁও জেলার জাতীয় শ্রমিক দলের সভাপতি জব্বার ভাই সহ ঠাকুরগাঁও জেলার অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত আছেন ঠাকুরগাঁও জেলা প্রতিটা কার্যালয় থেকে আগত আমার সিনিয়র ও জুনিয়র কলিগগণ, সেই সাথে উপস্থিত আছেন অন্যান্য অঞ্চলের, আমাদের পার্শ্ববর্তী অঞ্চলের আমার কলিগগণ। সকলের প্রতি রইল আমার সালাম, শ্রদ্ধা, ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের প্রতি রইল আদাব। সেই সাথে ঠাকুরগাঁও অঞ্চল কর্মচারী ইউনিয়ন বিবি ৭৯ পক্ষ থেকে রইল সকলের প্রতি সংগ্রামী শুভেচ্ছা। আপনারা জানেন আজকে শুক্রবার, জুম্মার দিন, আমাদের মুসলমানদের একটা বিশেষ দিন। সময় সংক্ষিপ্ত, যদিও অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল ৯টার দিক, কারণে একটু দেরি হয়ে গেছে। কাজে বিশদ আলোচনা করার সুযোগ নেই, সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করতে হবে।
তারপরও দুটি কথা না বললেই নয়। পিডিবিএফ একটি কর্মী বান্ধব প্রতিষ্ঠান, অথচ এই পিডিবিএফ এর কর্মীরা অবহেলিত, লাঞ্ছিত, সুবিধা বঞ্চিত, অসুবিধাগ্রস্ত। আপনাদের মনে আছে সম্প্রতি একটি ঘটনা ঘটে গেছে বিগত ম্যানেজমেন্টের আমলে, যেটা আমাদের ঠাকুরা অঞ্চলের মোটর সাইকেল চুরিতে সিন্ডিকেটের মূল হোতা রানীশঙ্গলের আব্দুল রাজ্জাক চোর তার কর্মকাণ্ডকেও হার মানিয়েছে, বদলি বাণিজ্য। অথচ আমাদের আরেকটা অ্যাম্বুলেন্স নাম্বার আছে 2139, সেই নাম্বারের নেতৃবৃন্দ বহাল তবিয়তে হেড অফিসে বসেছিলেন, কিন্তু ইমেলে যদি খালি কোনো অর্ডার আসছে যে তাকে দক্ষিণবঙ্গে বা অন্যত্র অর্ডার করা হয়েছে, 1 ঘন্টা সময় লাগে না, এর মধ্যে ফোন চলে আসলো, ওপেন কন্ট্রাক্ট, 1 লক্ষ টাকা দেন, অর্ডার স্থগিত করে দিচ্ছি। আমি কি ভুল বলেছি? এই যদি অবস্থা চলমান হয়, আমাদের কর্মচারীদের এই অবস্থা থেকে পরিত্রাণের উত্তরণ কখন হবে কোন দিন আমি নিজেও জানি না। অতীতে ঘটে যাওয়া কর্মকাণ্ডগুলোর জন্য হতবাক, বিস্মিত, নির্বাক। কার কাছে এই মনের কষ্ট, মনের আবেগ প্রকাশ করব? যাই হোক, আমি শুরুতেই কৃতজ্ঞতা জানাই আজকের এই আয়োজনের আয়োজক আমার লুৎফর মামা। আমি কৃতজ্ঞতা জানাই কেন্দ্র কমিটির কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দকে যে এরকম একটা ফোরামের আয়োজন করেছেন, যেখানে আমাদের দুটি কথা বলার সুযোগ করে দিয়েছেন। সেই সাথে আরো কৃতজ্ঞতা জানাই আজকের সভার সভাপতির দায়িত্ব পালনে সম্মানিত করায়। যাই হোক, সকলের উদ্দেশ্যে আমি একটি অতীতে আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা তুলে ধরব। বলার মতো এরকম অনেক কথাই ছিল, সময় সংক্ষিপ্ত। অনেক নেতৃবৃন্দ এখানে আছেন, যারা আমাদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং ঠাকুরা জেলা বিএনপি নেতৃবৃন্দ অনেক মূল্যবান বক্তব্য রাখবেন, যেগুলো গঠনমূলক এবং আগামী নির্দেশনামূলক বক্তব্য রাখবেন, যেগুলো আমাদের জন্য পরবর্তী পথের পাথেয় হবেন। কাজে আমার বেশি বক্তব্য রাখার এখানে সুযোগ নেই। যদি অনেক কথা বলতে চাইছিলাম, শুধু আমি আমার জীবনের ঘটে যাওয়া ঘটনাটাই আমি বলতে চাই। 2005 সালের 28 অক্টোবর আমার চাকরি, 2006 সালে জানুয়ারি মাসে ঠাকুর অঞ্চলে শিবগঞ্জ কার্যালয়ে আমার পোস্টিং। এখানে আসার পর আমি জানতে পারলাম, যদিও ওনাদের আমি আগে থেকে চিনতাম, পিডিবিএফে বিশেষ করে হারুন ভাই সাবেক 20 সভাপতি ছিলেন, লুৎফর মামা, এবং এই আজকের যে ইউনিয়ন, এই ইউনিয়নে করার জন্য আমাকে নিয়ে এসেছিল বাড়ি ভাই, বর্তমান ডিপিও গড়িয়া, আবুল কালাম আজাদ ভাই মারা গেছেন, ওনার আত্মার আত্মীয় কামনা বলি, মুসলিম ভাই, জিতেন দাস, শাহজাহান ভাই, ইনাদের হাত ধরে আমি এই সিবিএফ মিটিংয়ে প্রথম এসি। আমি শ্রদ্ধা করে ওনাদের স্মরণ করি। সেই সাথে স্মরণ করি আমি যখন 2006 সালে জানুয়ারি মাসে শিবগঞ্জে পোস্টিং হয়ে আসলাম, তখন দেখলাম যে 2 জন নেতা নেতৃত্ব দান করছেন। একজন হচ্ছেন মুঘল হিন্দ সম্রাট আমার শ্রদ্ধা বড় ভাই হারুন ভাই, এবং লুৎফর মামা নেতৃত্বে জায়গা ছিলেন। পরবর্তীতে অনেক নেতাকে দেখেছি, অনেক ঘটনা ঘটেছে, অবরোধ দুর্ঘটনা, অত কিছু তো বলার সুযোগ নেই। শুধু আমার আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা বলতে চাই। আমি 2015 সালে সেলফের দায়িত্ব নিয়ে দেবীগঞ্জ কার্যালয়ে যাই। 2015 সালের 13 আগস্ট ওখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, আপনারা নিশ্চয়ই অনেকে জানেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণেই আমাকে সেখানে সেলফের দায়িত্ব দেওয়া হয়েছিল। তৎকালীন সময় ওই ব্লকের সেলফের দায়িত্ব ছিলেন এডিবিও, কি নাম জানো, হারুন ভাই নামটা কি ছিল, এডিবিও ছিল তরিকুল ভাই, দুঃখিত। ওই ব্লকের দায়িত্বে ছিলেন এডিবিও তরিকুল ভাই, উনিও মারা গেছেন। আমি শ্রদ্ধা করে স্মরণ করি, ওনার আত্মার মাত্রা কামনা করি। ওনার সময় তৎকালীন ডিবির একটা দুর্ঘটনা ঘটে, সেই দুর্ঘটনা ঘটার পর থেকে আমাকে সেলফের দায়িত্ব দেওয়া হয় এবং তরিকুল ভাইকে স্টেট করা হয় তেতুলিয়া। তৎকালীন সময় ওখানকার ডিপিও ছিলেন বর্তমান এসিডি ঠাকুরগা ডিডি কার্যালয় লুৎফর বেগম, আমাদের শ্রদ্ধা আপা, উনি ছিলেন তৎকালীন সময় ডিপিও, আমি ছিলাম আমার কাছে পৌঁছা। যাই হোক, আমি ওখানে যোগদান করার আগে 2টা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। ওই ঘটনার প্রেক্ষিতে আবুল কালাম আজাদ ভাই নামে একজন আক্রমণকর্তা ছিল, উনি কর্তৃপক্ষ বরাবর একটা দরখাস্ত করেছিলেন
ওই দরখাস্তটার ফলপ্রসূ হতে গেলে ওখানে সংশ্লিষ্ট সকল কর্মচারী স্বাক্ষর লাগবে। সকলে স্বাক্ষর দিয়ে দিয়েছিল, একমাত্র স্বাক্ষরটা আমি দিইনি, আমি দিয়েছিলাম সবার শেষে। তৎকালীন সময় ওই ইউটিউবের সঙ্গে একজন কর্মকর্তা কর্মচারী যে সম্পর্ক থাকে সেই জায়গা থেকে আমার সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল, সেই জায়গা থেকে আমি স্বাক্ষরটা দিতে পারিনি। কিন্তু আমি যখন দেখলাম সব কর্মচারী ভাই স্বাক্ষর দিয়েছে, আমি যদি না দিয়ে এটা বেমানি করা হবে, শেষে আমিও স্বাক্ষরটা দিলাম। সেই স্বাক্ষর সে আবেদনের ভিত্তিতে একটা তদন্ত হলো ঠাকুরা জেলা থেকে, ঠাকুরা আঞ্চলিক কার্যালয় থেকে তদন্ত হলো এবং এই জিনিসটা তদন্ত হওয়ার কথা ছিল হেডকোয়ার্টার থেকে। পরবর্তীতে তৎকালীন সময় যারা সিবিআই দায়িত্বে ছিলেন ওনাদের স্মরণাপন্ন হলাম, ওনারা বললো যে ঘটনা কি ঘটলো আমরা জানি না, আমরা একটু ঢাকায় যাই। যাই হোক, তৎকালীন সময় দুজন নেতা ছিলেন, সৈয়দ কাদের ভাই এবং পাশাউল ভাই, ওনাদেরকে আমরা আমাদের সহযোগিতায় ঢাকা বানাইলাম। ঢাকা থেকে ফিরে আসলো, ভাই কি খবর? ওদের কোনো খবর নাই, কোনো রেজাল্ট নাই, ওনারা কোনো গুরুত্ব দিচ্ছে না বিষয়টা। যাই হোক, ওই সময় ওই কার্যালয়ে সিনিয়র ফিল্ড অফিসার হুমায়ুন ভাই ছিলেন, ওনার আম্মা মারা গেছিল, ওনার আম্মা বাড়ি দিতে গেছিলাম, ওখানে কাদের ভাই পাশাউল ভাইয়ের সঙ্গে আমাদের কথা হয় এই বিষয়টা নিয়ে, কি যে এই ঘটনা কর্মকর্তার পক্ষ থেকে নজরুল ভাই এবং তাপসদা মানুষকে ফুটুর সাথে বসে আছে, ওখানে সাক্ষী আছে হুমায়ুন ভাই, তাপসদা এবং আরো অনেকে আছে, ওখানকার 5-6 জন নেতা ছিল। সরি, যাই হোক, এরকম একটা ঘটে যাওয়ার পর আমরা কোনো ফল পাইনি। সময় যেহেতু সংক্ষিপ্ত, বলার যথেষ্ট ইচ্ছা ছিল, বলতে পারলাম না। আমি বলে দিলাম নেতৃত্ব আমাদের দিক বক্তব্য রাখবে, আমার ভুল ত্রুটি তাকে ক্ষমা দৃষ্টি সুন্দর দৃষ্টিতে দেখবেন। সময় সংক্ষিপ্ততার কারণে আমার গল্পটি সম্পূর্ণ করতে পারলাম না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের মাঝে মাত্র একজন বিশেষজ্ঞ উপস্থিত হয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঠাকুরগাঁও পৌরসভার সিনিয়র সভাপতি এবং ঠাকুরগাঁও পৌর 5 নং ওয়ার্ডের সাবেক 5 নং ওয়ার্ডের সফল কমিশনার জনাব মোহাম্মদ আতাউর রহমান, ওনাকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং ওনাকে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতিকে এনার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। আমরা আর বদলি বাণিজ্য দেখতে চাই না। কি আপনারা কি বদলি বাণিজ্য দেখতে চান? আর যদি অন্যায় ভাবে ঠাকুরগাঁও অঞ্চলে কোন সহকর্মী অন্যায় ভাবে বদলি করা হয়, তার দুর্বার আন্দোলন আপনাদের মাধ্যমে গড়ে তুলতে হবে, ঠিক কিনা বলুন? সংগ্রামী আন্দোলন এবার আপনাদের মাধ্যমে মূল্যবান বক্তব্য রাখবেন আবুল কালাম আজাদ পঞ্চগড় সদর বার্তাবাহক, ইনাকে তার সংক্ষিপ্ত বক্তব্য এখানে পেশ করার জন্য অনুরোধ করছি। কর্তৃক আয়োজিত আজকের সাধারণ সভায় উপস্থিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ সহ উপস্থিত সকল কর্মকর্তা কর্মচারী ভাই বন্ধুগণ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া আদাব। আজকের এই সাধারণ সভায় আমি প্রথমে শ্রদ্ধা জানাতে চাই 1971 সালের মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানাতে চাই এবং আমাদের দ্বিতীয় স্বাধীনতার 2024 সালের ছাত্র আন্দোলনের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। অবস্থায় আজকের সাধারণ সভায় আমরা জানি যে আজকে একটা কমিটি গঠিত হবে, আঞ্চলিক কমিটি। আমাদের একটাই আশা ব্যক্ত করতে চাই যে
আমাদের যে কর্মচারীদের আশা আকাঙ্ক্ষা যার মাধ্যমে প্রতিফলিত হবে। আমি কেন্দ্রীয় কমিটি থেকে উপস্থিত আছেন স্যাররা, তাদের প্রতি একটাই আহ্বান, আমরা যারা অস্থায়ী কর্মচারী আছি আমাদের স্থায়ী করার বিষয়টি 1 নম্বর এজেন্ডা নিয়ে আপনারা কাজ করবেন, এটাই আপনাদের কাছে 1 নম্বর আহ্বান জানাচ্ছি। আর আজকে যে কমিটি এখানে গঠিত হবে তাদের প্রতি আমার আহ্বান, আঞ্চলিক কমিটিতে যারা কাজ করবেন তারা আমাদের দিক বিবেচনা করবেন। এখানে আমরা এই অনেকভাবে নিপীড়িত হয়ে থাকি, ছোট কর্মচারীরা যাদেরকে বদলিও করা হয়, অনেক রকম অত্যাচার করা হয়, এগুলো যেন রুখে দাঁড়াইতে পারি। আপনারা যারা আজকে কমিটির দায়িত্ব গ্রহণ করবেন তারা এই বিষয়গুলো দেখবেন, তারা কথা বলবেন। ইতিমধ্যে আমরা নিপীড়িত হয়েছি যে আন্দোলনে আমাদের পক্ষ থেকে কয়েকজন ঢাকাতে গিয়েছিলাম, আমাদের বেতন বন্ধ ছিল। এই বেতন আমরা পাইতে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। আমরা স্থানীয় নেতাদেরকে জানিয়েছিলাম যে আমাদের বেতন বন্ধ, এই বেতনগুলো দেওয়ার ব্যবস্থা করেন। তারা একজন ডিডিকে ফোন দেওয়ার মতো ক্ষমতা রাখেনি। আমরা সেই কথা ঢাকাতে বলতে বাধ্য হয়েছিলাম, তারাও কথা বলতে একটু গরিবসী করেছিল। পরিপ্রেক্ষিতে সেটা অনেক কষ্ট করে পেয়েছি, যেন এরকম সমস্যার সম্মুখীন যেন না হই। সেই আন্দোলনের নেতা আমাদের জুয়েল ভাই ফোনের প্রেক্ষিতে পরবর্তীতে ডিডি মহোদয় সেই বেতনের ব্যবস্থা করে দিয়েছিলেন, এর জন্য তাকে ধন্যবাদ। আর আমাদের কয়েকজন দৈনিক ভিত্তিক বার্তাবাহককে এখানে বদলি করা হয়েছিল। আমরা এমনি নিম্ন আয়ের কর্মচারী, এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে চাকরি করাটা আমাদের পক্ষে খুবই দুঃসাধ্য হয়ে যায়। এই বিষয়গুলো গত যে নেতা কর্মীগুলো ছিল তখন কখনো তাকাননি, এগুলো দেখেননি। এখন আমরা আমাদের কয়েকজন ভাই বিভিন্ন অন্য কার্যালয়ে গিয়ে চাকরি করতেছে, এদেরকে আপনারা দায়িত্ব নিয়ে প্রথমেই যেন এদেরকে স্ব কার্যালয়ে বুদ্ধি দিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন, এটা আপনাদের কাছে দাবি থাকলো। এবং আমাদের কেন্দ্রীয় কমিটি স্যারদের কাছে একটাই বিনীত আহ্বান, আপনারা 1 নম্বর এজেন্ডা হিসাবে আমাদের চাকরিটা যেন স্থায়ী হয় এটা নিয়ে কাজ করবেন, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। বক্তব্যে কোনো ভুল ভ্রান্তি থাকলে আপনারা ক্ষমা করবেন। ধন্যবাদ আবুল কালাম আজাদকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। সংগ্রামী বন্ধুগণ, একজন দৈনিক ভিত্তিক চুক্তি ভিত্তিক কর্মীর বেতন হচ্ছে 550 টাকা, কিন্তু দুঃখের বিষয় বর্তমান বাজারে 1 কেজি আলু কিনতে গেলে তার দাম হচ্ছে 80 টাকা। তাহলে একজন চুক্তি ভিত্তিক দৈনিক ভিত্তিক এই 550 টাকা নিয়ে কিভাবে তাদের সংসার অতিবাহিত করবে? এটা কি সম্ভব? সম্ভব না। সংগ্রামী বন্ধুগণ, তা আজকে এই সাধারণ সভার মাধ্যমে আমরা আমাদের ঢাকা থেকে যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, আমাদের মূল দাবি একটাই থাকবে, আর নয় চুক্তি ভিত্তিক, আর নয় দৈনিক ভিত্তিক, আর নয় সরাই কর্মী। আমরা এদের স্থায়ীকরণ চাই চাই চাই, এবং আপনাদের প্রয়োগ করে দিতে হবে, আপনাদের মাধ্যমে যেন এটা সমাধান হয়। সংগ্রামী বন্ধুগণ, এবার আপনারা মাঝে মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি জনাব মোহাম্মদ নবী আলীকে, সরাই কর্মী পল্লী শাখা। আমি মোহাম্মদ নবী ইসলাম, সোলার কর্মী। আমার একটা দুঃখ আছে, সেটা হলো যে আমরা আন্দোলনে গেলাম, সরাসরি বক্তব্যে গেলাম, আমি পিছনে না গেলাম, দুঃখটা আগে বের হয়ে গেল। সেটা হচ্ছে আমরা আন্দোলনে গেলাম, আমাদের বেতন বন্ধ করে দিল, ঢাকা থেকে চিঠি করলো, তারপরে আমাদের বেতন দিতে 15 দিন সময় লাগছে, বেতন দিতে যাচ্ছে না। এটা ম্যানেজমেন্টের একটা বেশি বাড়াবাড়ি। আমরা দীর্ঘ 18টা দিন ওইখানে আন্দোলন করলাম, আমরা কিন্তু চাকরি নাই এইভাবে চলে গেছিলাম। এখানে আমাদের চাকরি থাক আর না থাক, ওইখানে গিয়ে যে বৈষম্যের জন্য আমরা আন্দোলন করলাম, ওই বৈষম্য এখন যেহেতু না থাকে, কেন্দ্রীয় কমিটি থেকে আসছে অনেকেই, তাদের কাছে আমাদের একান্ত দাবি, আমরা যারা আইটি আছি, সোলার আছি, দৈনিক ভিত্তিক আছে, তারপরে চুক্তিভিত্তিক বার্তাবাহক আছে, এরা সবাই মিলে আমার কেন্দ্রীয় কমিটির কাছে আমার দাবি, যাতে আমাদের স্থায়ীকরণের বিষয়টা সর্বপ্রথম এজেন্ডাতে রাখা হয়। সর্বপ্রথম এজেন্ডাতে
আমাদের স্থায়ীকরণ বিষয়টা এটা ঢাকাতেও যাতে উত্থাপন করা হয়, এটা বাস্তবায়ন যাতে করা যায়, এই বিষয়ে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আসছে, তাদের কাছে আমার দাবি। আর ওই যে দুই ভাই এখানে আছে, 2017 সালে আমাকে জোরপূর্বক চুক্তিভিত্তিক সোলার থেকে চুক্তিভিত্তিক যাওয়ার জন্য চিঠি করা হয়। দীর্ঘ 8 মাস আমার বেতন বন্ধ থাকে। 8 মাস ধরে যেখানে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কুদরুল ভাই আছে, একই কার্যালয়ে ছিলাম আমি। 8 মাস বেতন বন্ধ হওয়ার পরে ঘোড়াঘাটে দিল জুয়েল ভাইকে না দিয়ে দিল আমাকে। সেই দিনাজপুর থেকে জুয়েল ভাইকে দিয়েছে ঘোড়াঘাটে। কি বৈষম্যের শিকার হয়েছি তখন আমরা। পরে আমাকে দিল, আমি যাই ওখানে 8 মাসের বেতন করে পাইছি। পরে খেসারাতের পর আমরা এই বেতনগুলো পাইছি। আমরা যে বৈষম্যের শিকার, এই বৈষম্য যাতে না থাকে, আমাদের স্থায়ীকরণের বিষয়টা প্রথমে এজেন্ডাতেই আনতে হবে, এটা আমাদের দাবি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ রবি ভাইকে। দীর্ঘ 6.5 বছর আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার যেমন নিরীহ মানুষের উপর জুলুম নির্যাতন চালিয়েছে, তার এই দোষী হয়ে কাগজ নজরুল নিরীহ কর্মীদের উপর অমানবিকভাবে নির্যাতন চালিয়েছে, ঠিক কিনা বলুন ভাই? একটা বকরি বাণিজ্য করতে গেলে 70,000 80,000 এই টাকা আসে কোথা থেকে? একজন কর্মীর বেতন কত? একজন কর্মীর বেতন 16,000 17,000 18,000। তাদের সেই টাকা দিয়ে সংসার নিবারণ করতে যেখানে কষ্ট দুর্বিষহ হয়ে পড়ে, সেখানে আবার হঠাৎ করে টেলিফোন আসে, তোমার বদলি ঢাকা লহজমে হয়েছে। এটা কি মেনে নেওয়া যায়? এই বদলি স্টে করার জন্য আবার টেলিফোন করে বলে তোমাকে 80,000 টাকা দিলে অমুক জায়গায় আবার তোমাকে পোস্টিং দেওয়া হবে। ধিক্কার জানাই তাদেরকে যারা এই নোংরা কাজের সাথে জড়িত। সংগ্রামী বন্ধুগণ, এবারে আপনাদের সাথে মূল্যবান বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, মাঠ কর্মকর্তা, রানী সঙ্গের শাখা। তাকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন ঠাকুরগাঁও অঞ্চল কর্তৃক আয়োজিত আজকের এই সাধারণ সভা সম্মানিত সভাপতি, সম্মানিত সাধারণ সম্পাদক, ঢাকা থেকে আগত 2079 কর্মচারী ইউনিয়নের সম্মানিত সভাপতি এবং সম্মানিত সাধারণ সম্পাদক মহোদয়, সম্মানিত সাংগঠনিক সম্পাদক মহোদয় এবং ঢাকা থেকে আগত আর অন্যান্য নেতৃবৃন্দ, ঠাকুরগাঁও জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সম্মানিত সভাপতি এবং ঠাকুরগাঁও জেলা জাতীয়তাবাদী দলের অন্যান্য নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট আছে বিভিন্ন কার্যালয় থেকে আগত আমার সভাপতিবৃন্দ, ঊর্ধ্বতন মাঠ কর্মকর্তা, মাঠ কর্মকর্তা, দৈনিক চুক্তিভিত্তিক থেকে শুরু করে সভাপতি ভাই বোনেরা, সবার প্রতি আমার সালাম এবং হিন্দু ভাইদের প্রতি আমার আদাব। সংগ্রামী ভাই বোনেরা, আজকের এই বিশেষ দিনে আমি শুধু কয়েকটা দাবি এবং কয়েকটা আলোচনা করার জন্যই যারা ঢাকা থেকে এখানে আমাদের এসেছেন তাদের সদয় অবগতি এবং সদয় বিবেচনার জন্য কয়েকটি শুধু দাবি এবং কয়েকটি কথা আমি তুলে ধরব। ইতিমধ্যে আপনারা জেনেছেন, এর পূর্বে দুজন বক্তব্য দিয়ে গেছে, তারা মূল্যবান এবং যৌক্তিক দাবি তুলে বলে গেছে, সেদিকে আমি যাব না। আমাদের এখানে ঠাকুরগাঁও অঞ্চলের জাতীয়তাবাদী দলের যারা নেতৃবৃন্দ আছেন, ওনাদের যথার্থে আমি একটা কথা বলতে চাই। আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে ওনাদের কতটুকু ধারণা কিংবা ধারণা আছে কিনা জানি না। আমাদের এই কথাগুলো শুনে অথবা হয়তো বা তারা আশ্চর্য কিংবা বিস্মিত হবেন যে একটা সরকারি প্রতিষ্ঠানে এই ধরনের নিপীড়ন, নির্যাতন, বদলি বাণিজ্য হয়। আমি ওনাদেরকে অনুরোধ করব যে আজকে একটা কমিটি গঠন হওয়ার কথা, সেই কমিটি আপনাদের কাছে যাবে। যদি কোনো সমস্যা, অত্র অঞ্চলের সমস্যা হয়ে থাকে, আপনারা তাদেরকে যথাসম্ভব সহযোগিতা করবেন, এইটুকু দাবি আমি ওনাদেরকে জানাচ্ছি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনারা জানেন বিগত সরকারের আমলে, ফ্যাসিস্ট সরকারের আমলে 16-17 বছর ধরে এই সারা বাংলাদেশে তথা পিডিপিএফেও
যে অত্যাচার, নির্যাতন, যে নিপীড়ন হয়েছে তা আমাদের ভাষায় প্রকাশ করা যাবে না। বিশেষ করে 21-39 সালে আমাদের পিডিপিএফে একটি কর্মচারী ইউনিয়ন ছিল, এমপ্লয়ি ইউনিয়ন ছিল, সেটা আওয়ামী লীগপন্থী। আমরা সকলেই জানি তারা তাদের কুকর্ম, আমি এই ভাষাটা এই শব্দটা এই জন্য ইউজ করলাম যে এটা আসলে মন থেকে কথাটা আসতেছে। তাদের কুকর্মে আমরা লজ্জিত, বিস্মিত, হতবাক। বিশেষ করে বদলি বাণিজ্যটা এমন ভাবে হয়েছে যে যার বদলি হয়েছে, যে বদলিটাকে ঠেকাইতে গেছে, যে বদলিটাকে রিভিউ করতে গেছে, সেই শুধু জানে যে কষ্ট বেদনা কতটুকু। বর্তমান কমিটির কাছে, বর্তমান যারা কেন্দ্রীয় কমিটিতে আছেন ওনারা বিজ্ঞ লোক, 20-79 তারা প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, সেক্রেটারিও ছিলেন, সাংগঠনিক সম্পাদকও ছিলেন। আজ 17 বছর পর এই পট পরিবর্তনের পর তারা আবার সে আসীন হয়েছেন। আমি ওনাদের একটি কথা শুধু বারবার বলবো, আপনারা সেদিকে একটু সুদৃষ্টি দেবেন, সুনজর দিবেন। সম্মানিত উপস্থিতবৃন্দ, আমি 5টা পয়েন্ট এখানে আমি লিখে নিয়ে এসেছি। আমার মনে হয় আজকের এই সাধারণ সভায় এই 5টা পয়েন্ট যদি আমরা আলোচনা করি কিংবা দাবি আমরা দেই, আমার মনে হয় আর কোনো কথা থাকতে পারে না, যদিও আরো অনেক কথা থাকতে পারে। আমি কেন্দ্রীয় কমিটির কাছে বিনয় অনুরোধ করব যে আওয়ামী ফেসিবাদী 21-39 এমপ্লয়িজ ইউনিয়নের মতো আমাদের এই কমিটি, আমাদের এই ইউনিয়ন যেন কর্মী বান্ধব হয়, যেন কর্তা বান্ধব না হয়, এটা আমি বিশেষভাবে অনুরোধ করব। কারণ আমরা ইতিপূর্বে দেখেছি যে 21-39 নেতা কর্মীরা ওই কর্তার পিছিয়ে ঘুরে বেড়াইছে, কর্তারা যা বলছে তাই ওনারা বাস্তবায়ন করছে। আমি 1 নম্বর দাবি জানাবো যে বর্তমান সিবি অর্থাৎ 20-79 সিবিএ কে আমরা কর্মী বান্ধব দেখতে চাই, কোনোভাবেই কর্তা বান্ধব দেখতে চাই না, কি ঠিক কিনা? আমি 2 নম্বর বলতে চাই 20-79 সিবিএ কে কোনোভাবেই আওয়ামী পন্থী 21-39 সিবিএ এর মতো 2 গ্রুপে ভাগ হতে দেখতে চাই না, কি চাই? 21-39 এর কাজের ব্যর্থতা বলেন, চাটুকারিতা বলেন, আর কর্তা বান্ধব বলেন, এর একটা মাত্র আমি কারণ খুঁজে পেয়েছি, তারা ছিল 2 ভাগে বিভক্ত, 2টা গ্রুপ। একটা গ্রুপ যখন এমডি ক্ষমতা এসেছে, এক গ্রুপকে ব্যবহার করেছে, ওই গ্রুপের পিছনে লাগছে। আবার যখন ওই এমডি চলে গেছে, আরেক গ্রুপকে কাছে টেনে নিয়ে তখন ওই গ্রুপকে এমডি মহোদয় তাদের পিছনে লাগাইছে। এই করে কিন্তু আমাদের আজকে নির্যাতন করার সুযোগটা কিন্তু তারা বেশি পাইছে। এই জন্য আমি বলবো বর্তমান কমিটিকে যে আপনারা কোনোভাবে আমাদের 20-79 ইউনিয়নকে 2 গ্রুপে ভাগ হতে দিবেন না। এই বিষয়ে আপনারা সুদৃষ্টি এবং দক্ষ হাতে পরিচালনা করবেন, যেন কোনো গ্রুপ যেন আরেকটা আপনাদের মতো আরেকটা গ্রুপ কোনো এমডি দিবেন যেন কর্মকর্তা যেন করতে না পারে, এটা আপনারা রাখবেন ক্ষমতা। 3 নম্বর, কর্মীদের বদলি বাণিজ্য বন্ধ করতে হবে এবং হেরেসমেন্ট বদলি যেন না হয় সেদিকে আপনারা সুদৃষ্টি রাখবেন, কারণ এটা আমাদের সব থেকে বড় কষ্টের বিষয়। এটা আমাদের সব থেকে বড় কষ্টের বিষয়। আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, কোনোভাবে বদলি বাণিজ্য এবং হেরেসমেন্ট বদলি যেন না হয়। আপনারা যারা কেন্দ্রে থাকবেন এই জিনিসটা সুন্দরভাবে সুচারুরূপে আপনারা দেখাশোনা করবেন। 4 নম্বর, সোলার কর্মী সহ দৈনিক ভিত্তিক, চুক্তিভিত্তিক কর্মীদের যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে স্থায়ীকরণের জন্য ম্যানেজমেন্টের সাথে আলোচনা করে এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা আর বৈষম্য দেখতে চাই না। বৈষম্য ছিল 16 বছর ফ্যাসিস্টের আমলে, এখন আর ফ্যাসিস্ট বলার জন্য কোনো সুযোগ না পাই, আর যেন কোনো বৈষম্য না থাকি। বিশেষ করে চুক্তিভিত্তিক, দলীয় ভিত্তিক সোলার কর্মীদের দুঃখের দুর্দশা, তাদের দুঃখের শেষ নেই। আপনারা তাদের বিষয়ে ম্যানেজমেন্টের সাথে দ্রুত সময়ে আলোচনা করে এটাকে কিভাবে স্থায়ীকরণ করা যায়, তাদের সম্পর্কে কিভাবে ব্যবস্থা নেওয়া যায়, এটা আপনারা দ্রুতভাবে এটা ব্যবস্থা নেবেন। 5 নম্বর, পিডিপিএফ এর যাবতীয় কার্যক্রমকে 100% ডিজিটাল করতে হবে। এই ডিজিটাল করার জন্য যা যা করা দরকার দ্রুত সময়ের মধ্যে ম্যানেজমেন্টের সাথে আলোচনা করে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিতে হবে। আপনারা সবাই অবগত আছেন আমরা ক্রেডিটের কাজ করি, আপনাদের আশেপাশে অনেক লোকাল এনজিও আছে
তারা দেখবেন আমাদের মতো শীত নিয়ে কাগজ দিয়ে ফ্রিজে দৌড়ায় না। তারা সবাই এখন ট্যাপ ব্যবহার করে, স্মার্টফোন ব্যবহার করে, ওখানে তারা আদায় করে, ওখানে তারা কোশ্চিন দেয়। কিন্তু দুঃখের বিষয় আমাদের প্রতিষ্ঠান সরকার সংশ্লিষ্ট হওয়া সত্ত্বেও আমাদের এখনো সেই কাগজ দিয়ে দৌড়াতে হয়। ঠিক না, তাই না? আমরা কাগজ নিয়ে ফ্রিজে আর যেতে চাই না। আপনারা দ্রুত সময়ের মধ্যে ম্যানেজমেন্টের সাথে আলাপ আলোচনা করে এটাকে কিভাবে ডিজিটাল করা যায়, কিভাবে স্মার্টফোনে কিংবা ট্যাবে এটাকে রূপান্তরিত করা যায়, কেন্দ্রীয় কমিটির কাছে উদ্যোক্ত আহ্বান জানাবো। এটা আপনারা দ্রুত ব্যবস্থা নেবেন। সম্মানিত উপস্থিতবৃন্দ, আজকে জুম্মার দিন, অনেকে কথা বলার দরকার। এখানে যারা আমন্ত্রিত অতিথি এসেছে তাদের কথা আমরা শুনবো, ঢাকা থেকে যারা এসেছে তাদের কথা আমরা শুনবো। এই জন্যই আমার বক্তব্য আমি সংক্ষিপ্ত করে আমার বক্তব্য আমি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মুজারুল ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। সংগ্রামী বন্ধুগণ, প্রতিটি জিনিসের কিন্তু দাম বেড়েছে। ইঞ্জিনিয়ারকে যারা চাকরি করি আমাদের কিন্তু সেরকম ভাবে বৃদ্ধি করা হয়নি। কিন্তু এই যে জ্বালানি 60 টাকা থেকে 125 টাকা 27 টাকা পর্যন্ত করলো, কিন্তু আমরা আমাদের টিএবি এখন মামলাটা আমলেই থেকে গেছি। সংগ্রামী বন্ধুগণ, তাই আজকে এই অনুষ্ঠানে আমি নেতৃত্বের জন্য বিশেষভাবে অনুরোধ করবো আমাদের টিএবিটা এখানে বৃদ্ধিকরণ করা হয়। সংগ্রামী বন্ধুগণ, এবারে আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য বলার জন্য সবিনয় অনুরোধ করছি জনাব মোহাম্মদ মখলুসুর রহমান ভাইকে পঞ্চগড় সদর কার্যালয় থেকে বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য। বিসমিল্লাহিররহমানিররহিম। পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন 2079 কর্মচারী ইউনিয়ন ঠাকুর অঞ্চল কর্তৃক আয়োজিত আজকের এই বিশেষ সাধারণ সভায় উপস্থিত ঢাকা থেকে আগত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন অঞ্চল থেকে আগত নেতৃবৃন্দ এবং ঠাকুরগাঁও জেলার বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সকল কার্যালয় থেকে আগত ছোট বড় ভাই বোনেরা, সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। আমার হিন্দু ভাইদের জানাই আদাব। যাও, আমার পূর্ববর্তী বক্তারা অনেক কথা বলে গেছেন, ম্যাক্সিমাম দাবি দাওয়া তারা বলে গেছেন। আমি তারপরে যেহেতু সেলফে আসছি, যে একটা সেলফের কথা বলতে যাচ্ছি। প্রথমত কথা হলো, আমরা যারা সেলফে আসি, আমি সেলফে আসি 2016 সালে, আমার চাকরি 2009 সালে। আমরা যখন সেলফে আসি আমাদের কিন্তু তখন একটা আমরা দেখতে পাই সেলফের ভাইরা কি পাইতো, একটা সেলফের কি দায়িত্ব ভাতা পাইতো, 1500 টাকা তারা দায়িত্ব ভাতা পাইতো 10%। কিন্তু দেখা গেল কি পরবর্তী সিরিজে যারা আসলো তারা কি করলো? আমাদের মাঝে মাত্র উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা বিএনপির দপ্তর সম্পাদক জনাব মোহাম্মদ মামুনুর রশিদ মামুন ভাই। উনাকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং ভোট দিয়ে গ্রহণ করার জন্য অনুরোধ করছি। যাও, আমরা কি দেখতে পাই? আমাদের সেই তৎকালীন সিভিল আমদানি ব্যক্তিদের সহায়তায় প্রশাসনের সাথে আতাত করে আমাদের সেলফের দায়িত্ব ভাতা উঠাই দেওয়া হলো। কিন্তু আমরা যদি ভাবি যারা সরকারি দারিদ্র বিমোচন কর্মকর্তা ভারপ্রাপ্ত ডিবিও নাকি তাদের দায়িত্ব ভাতা আছে না? আমরা মাঠ কর্মকর্তা, কিন্তু আমাদের প্রথমে মাঠ কর্মকর্তা, আমরা সেলফের দায়িত্বে আছি অতিরিক্ত হিসাবে। আমরা যদি ওখানে দায়িত্ব চাই, যদি দায়িত্ব ভাতা না পাই, তাহলে একজন সরকারি দারিদ্র বিমোচন কর্মকর্তা ইউটিউবে হয়ে কিভাবে দায়িত্ব ভাতা পাবে? আপনারা বলেন, ঠিক কিনা? অতএব আপনারা যারা নেতৃবৃন্দ আসেন, আপনাদের কাছে উদারত আহ্বান থাকবে, আমাদের সেই সেলফের দায়িত্ব ভাতা অবশ্যই ফিরিয়ে দিতে হবে। তারপরে আমি কর্মচারী ভাইদের পক্ষে আরেকটি কথা বলতে চাই। ফিল্ডে যারা কাজ করে এখন আপনারা দেখবেন বর্তমান ডিজিটাল যুগে সবারই কিন্তু মোবাইল বিল বেড়ে গেছে। ম্যাক্সিমাম সদস্যকে ফোন করে তাদের কাছে টাকা নিয়ে আসতে হয়, কি ঠিক না? আমি চাবো আমরা যারা ফিল্ডে আছি সবার জন্য কমপক্ষে 500 টাকা মোবাইল বিল তাদের জন্য একটা বরাদ্দ করা হয়। তারপরে আমরা আরেকটা জিনিস যদি খেয়াল করি, আমরা আমাদের যারা অ্যাকাউন্টে আছে দুপুরবেলা হলে কিন্তু তাদের ফোন দিতে হয়, কামরুল আপা কোথায় আছেন, আপনার টাকা কত, কি ফোন দিতে হয় না? ঠিক অ্যাকাউন্ট
পাইতেও কিন্তু মোবাইল বিলের প্রয়োজন দরকার কিনা বলেন? আমি চাবো ফিল্ডে যারা আছেন, অ্যাকাউন্টে যারা আছেন, সবার জন্য যেন অবশ্যই মোবাইল বিলটা চালু হয়। আমি স্বল্প সময় বেশি কথা বলতে চাই না, আমি তারপরেও বলবো যে সিবিআইটা তৈরি হয়েছে কর্মচারীদের ভাগ্যের জন্য, ভাগ্য উন্নয়নের জন্য কিন্তু সিবিআই তৈরি। এই সিবিআই যদি আমাদের ভাগ্য উন্নয়নের জন্য না কাজ করে, আমাদেরকে হয়রানিমূলক কাজ করে, তাহলে এই সিবিআই আমাদের প্রয়োজন। তবে আপনারা যারা ক্ষমতায়, আপনারা যারা নেতৃত্বে আসবেন, অবশ্যই আপনারা আমরা কর্মচারীরা কিভাবে ভালো থাকবো ভাই, ওই দিয়ে একটা প্রশাসনের পাঠ, অফিসিয়াল পাঠ, চাকরির পাঠ করতে হবে, হবে না কেন? কিন্তু সেটা সিনিয়র সভাপতি সেক্রেটারি জানবে না, অঞ্চলের প্রতি অঞ্চলে হবে না, এটা কেমন করে হয়? যাই আমার বিভিন্ন ভাবে টোকা আসতেছে আমার কথা সংক্ষিপ্ত করার জন্য। যাই আমি হয়তো আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, সবার কাছে ক্ষমা চেয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মুফতিজুর রহমান ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এবারে আপনাদের সাথে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাই, পঞ্চগড় সদর। তেনার বক্তব্য অতি সংক্ষিপ্ত যেন শেষ করেন, সবাই অনুরোধ করছি। সময় একেবারে সংক্ষিপ্ত, অনেক আসলে বলার ছিল। আমি বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গাফুর। সূরা মুলকের 28 পারে সূরা মুলকের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তোমাকে জন্ম এবং মৃত্যু এই নিয়ামতটুকু তোমাকে দান করলাম, তোমরা কর্মজীবনে কে কে নেক কাজ করো এটা পরীক্ষা করার জন্য। তাহলে আসলে আমাদের একটা কর্মজীবন, এখানে আমি ভালো কাজ করবো না খারাপ কাজ করবো, এটা কিন্তু আমরা একটা এক্সামিনেশন, পরীক্ষার একটা সেন্টারে যেমন আমরা আছি জীবনে, এখানেও আমরা আছি। আমি কমিটি সম্পর্কে একটা কথা বলতে চাই। বিগত 13 সাল থেকে 24 সাল পর্যন্ত এর আগে সিবিএ কর্তৃক যারা দায়িত্ব পালন করেছে, তাদের প্রতি প্রত্যেকটি কর্মচারীর একটা ঘৃণা জন্ম নিয়েছে। এই ঘৃণা থেকে কিভাবে বের হয়ে আসা যায়, আমি প্রধান কার্যালয়ে লিডারগণকে অনুরোধ করব, এই ঘৃণা থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি, এটার জন্য গৃহীত পদক্ষেপ নিতে হবে। 2 নম্বর হলো নৌকা মার্কা প্রতীকে যারা এর আগে সিবিএর সংগঠনে জড়িত ছিল, এই কমিটিতে তাদেরকে যেন জায়গা না দেওয়া হয়, এই আমি একটা আশাবাদ ব্যক্ত, এটা যেন অবশ্যই আমরা দেখতে পারি। না হলে প্রশ্ন কিন্তু একটা কমিটি হয়ে যাবে, কমিটি গঠন করলে শেষ নয়, পরবর্তী কার্যক্রমে কিন্তু আমরা বাধার সম্মুখীন হয়ে যাব। এজন্য আসলে সময় খুব সংক্ষিপ্ত। আমি শুধু একটা কথা বলতে চাই, গুরুত্বপূর্ণ যেটা আমরা এর আগে চিঠি দেখেছি, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন, পল্লী দায়িত্ব বিমোচন ফাউন্ডেশন, এটাকে মাননীয় সচিব মহোদয়গণ একটা চিঠি করেছে। আসলে এটাকে একত্রীকরণ করা হবে, আমরা এই ব্যাপারে কিছুই জানি না। আমি প্রধান কার্যালয় থেকে আগত মেয়রকে বিশেষভাবে অনুরোধ করব, আসলে এটা দিয়ে কি হবে, আমাদের কি ভালো হবে, উপকার হবে? যদি অধিদপ্তর করা হয়, যদি অধিদপ্তর করা হয় আমাদের জন্য ভালো হয়, তাহলে সেটাকে আমরা মোস্ট ওয়েলকাম জানাবো। আর যদি খারাপ হয় তাহলে সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আসলে মুসলমান আমরা সবাই ভাই ভাই। 2005 সালে পিডিপি যারা জয়েন করেছে, 16 সালে যারা জয়েন করছে, সকলে মাপ কর্মকর্তা, তাই না ভাই? আসলে এই পার্থক্য পৃথিবীকরণটা করতে হবে এবং কঠিনের করতে হবে, এটার জন্য গৃহীত পদক্ষেপ আপনারা নেবেন, এই আশা আমি ব্যক্ত করি। সর্বশেষ সময় নেই, আসলে জুমার দিন 2024 সালে যে স্বাধীনতা সংস্কার শুরু হয়েছে, আমরা এই সিবিএতে আমাদের এই সংস্কারটুকু চাই ভাই, আমরা সিবিএতে সংস্কারটি চাই। এর আগে আমরা দেখেছি আমাদের সিনিয়র ভাই কোন নেতৃত্ব দিয়েছে সিবিএতে, আসলে তাদের দ্বারা আমরা কি উপকার হয়েছে আমরা সকলে জানি। অতএব নতুনকে জায়গা দিতে হবে। অল ইকুয়াল অনার্স মাস্টার্স কমপ্লিট আমরা এখানে আছি, নতুন যারা নেতৃত্ববাদ সামনে কথা বলতে পারবে তাদেরকে দিয়ে নতুন একটি কমিটি উপহার দিয়ে রোল মডেল হিসেবে ঠাকুরগাঁও অঞ্চলে আমরা যেন দেখতে পাই, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জাহাঙ্গীর আলমকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমাদের আজকে প্রাণের দাবি আর একটি আছে, সেটা হচ্ছে সবচেয়ে বড় দাবি, যে দীর্ঘদিন ধরে আমাদের সহকর্মীবৃন্দ কোন পদোন্নতি নাই, কেউ 10 বছর 12 বছর 15 বছর একই পদে রয়েছে। এইটা কি আমাদের কি পরিবর্তন আসবে না, এটাই থাকবে? আমরা পরিবর্তন চাই, আমরা পদোন্নতি চাই। একটা মানুষ কতদিন ধরে এক পদবি ত্যাগ করে থাকবে? তাই আজকে এই কমিটি থেকে
বিভিন্ন কার্যালয় থেকে বিভিন্ন সহকর্মীদের বক্তব্য শুনলাম। এবার আমাদের কেন্দ্রীয় থেকে যে নেতৃবৃন্দ এসেছেন তারা আপনাদের মাঝে বক্তব্য পেশ করবেন এবং ঢাকার হেডকোয়ার্টারে কি হচ্ছে না হচ্ছে সেই সার্বিক বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরবেন। এবারে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ জামাল উদ্দিন, সমাজ কল্যাণ ও শিক্ষা সম্পাদক। ইনাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকে ঠাকুরগাঁও অঞ্চল কর্তৃক আয়োজিত বিএনপি সন্ন্যাসী কর্তৃক আজকে সভাপতি সাহেব এবং প্রতিষ্ঠাতা সভাপতি এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং উপস্থিত বিএনপির বিভিন্ন দপ্তর থেকে আগত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার কর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সবাই সবকিছু বলতেছে, আমাদের কেন্দ্রবিন্দু আছেন, আপনারাও উপস্থিত আছেন। যে আমি একটি কথা বলতে চাই যে এখানে যে কমিটি হবে আজকে আপনাদের কাছে এবং আমাদের নেতৃবৃন্দের কাছে একটা আকুল আবেদন, এখানে ফেস্টিভালের কোনো জায়গা হবে না। এই কমিটিতে ফেস্টিভালের কোনো জায়গা হবে না। তারা যে সরকার আছে সেই সরকারের হয়ে সেই টিমের হয়ে কাজ করে এই সুবিধাবাদী লোকদেরকে এই বিশ্বনাশীতে কোনোদিন জায়গা হবে না। আপনারা কি বলেন? আর আমি চাই যে আজকে একটা সুন্দর একটা কমিটি করে দেবেন। আর কর্মী যদি তৃণমূল পর্যায়ে শক্তিশালী না হয়, আমরা যদি সবাই নেতা সাজিয়ে দিলে হবে না। কর্মী কি করতে হবে? ভালোভাবে কর্মী বাংলাদেশ চলতে হবে। যে বন্দুকের কোনো দাম নাই, যদি বন্দুকের ভিতরে যদি কোনো বুলেটটা থাকে এই বন্দুকের কোনো দাম নাই। আমরা সবাই নেতা হয়ে গেলাম, কর্মী নাই, এই নেতৃত্বে কোনো দাম থাকবে না। তাই তৃণমূল পর্যায়ে কোনো যাদের শক্তিশালী একটি কমিটি গঠন হয় এবং প্রত্যেক অঞ্চলে যাতে একটু সুন্দর সুশৃঙ্খল ভাবে সবাই আন্তরিকভাবে কাজ করতে হবে সেটুকু খেয়াল করবেন। এবং এই বলে আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, তাদেরকে জিন্দাবাদ, শহীদ অমর হোক, জিন্দাবাদ। ধন্যবাদ জামালউদ্দিন ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। সংগ্রামী ভাই বোনেরা যারা বাইরে ঘোরাফেরা করছেন অতি তাড়াতাড়ি আমাদের মঞ্চে উপস্থিত হন। বাইরে ঘোরাফেরা না করে নেতৃবৃন্দ আসে আমাদের, তাদের কথা বলে শুনুন। সংগ্রামী বন্ধুগণ, এবারে আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন কুদরতি খুদা সহ সাধারণ সম্পাদক। তিনাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এই ভিতরে আসেন সবাই। ওরা ভোরের পাখি দিনের সূর্য ক্রিয়া আদর্শের প্রণান্তরকে 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে আজকে পল্লী দায়িত্ব বিমোচন ফাউন্ডেশন পিডিপিএফ কর্মচারী ইউনিয়ন 2079 সাধারণ সভা সভাপতি এবং কেন্দ্রীয় কমিটি থেকে আগত অন্যান্য নেতৃবৃন্দ এবং আজকে উপস্থিত সহকর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে আমরা সিবিআই অধীনে আমরা যারা পুরাতন আছি অনেকেই জানে সিবিআই সম্পর্কে, কিন্তু যারা নতুন আছে এক সিবিআই সম্পর্কে আমরা জানি, যেটা 2139 যারা
আমাদের উপর নির্যাতন চালিয়ে গেছে। আসলে আমরা অধিক সিবিএ সম্পর্কে যদি জানতাম তাহলে সিবিএ সম্পর্কে কার ধারণা ভুল হতো না। অতীতে আমাদের যে বিশ্ববাসী এমন এক সময় গেছে যে আন্দোলনে ৭৪ দিন বন্ধ ছিল এক ডাকে, সেই নেতৃবৃন্দ আছে এই আমির জামাল রেজা ভাইয়ের নেতৃত্বে। তো আসলে তারা আমাদেরকে মানে ওই ৭৪ দিন যে বন্ধ ছিল তারপর বেতন ভাতা আদায় করে নিয়ে গেছে এবং সবাই অনেকে চাকরি ফেরত দিয়ে গেছিল না। কিন্তু দুঃখের বিষয় এই ৪ জনের যে চাকরি গেছে, এই ৪ জন আমির জামাল, জহুরুল ভাই এবং সাত্তার ভাই, আসলে এদেরকে আমরা কিন্তু তারা আমাদের জন্য যতটুকু করেছেন আমরা তাদের জন্য কিছুই করতে পারিনি। আজকে সেজন্যই আমরা তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করে আমাদের নেতৃত্বে নিয়ে আসছি। শুধুমাত্র তাদের যেটুকু দেওয়ার দিবে এবং আমরা তাদেরকে সম্মান দেওয়ার জন্যই কেন্দ্রীয় কমিটিতে আমরা দেখতে চাই এবং দেখেছি। তো আমি মনে করি এরকম সংশ্লিষ্টের মতো আর আমরা হতে দেব না। বদলি বাণিজ্য এবং হয়রানিমূলক বদলি এবং টাকার বিনিময়ে যে বদলি, এই জিনিসগুলো আর হতে দেওয়া যাবে না। বদলি বাণিজ্য আমি অন্য কাউরের কথা না বলি, আমি নিজের দিয়ে বলি। আমাকে বদলি করা হয়েছে চিনির বোতল থেকে, এটা হচ্ছে ডিমলা, যেখানে এর আগে আমার জায়গায় অলরেডি ৬ জনের বদলি হয়ে গেছে। আমি ৬ নম্বর এবং আমার পরে আরেকটা অর্ডার হয়েছে, সেটা ৭ নম্বর। তো ৬ জনের কাছ থেকে তারা মানে ওই গাই দেওয়ার মতো করে নিচে টাকা, আর আমি হচ্ছি ৬ নম্বর এবং ৭ নম্বর দিয়ে ওখানে যে জয়েন করছে। তাহলে এই ৬ জন বসি মেলার মতো ওরা বসে হয়েছিল। তো আসলে এটা হতে দেওয়া যাবে না। আমরা যেটা করব, আমি আমাদের সেন্ট্রাল কমিটির প্রত্যেক নেতারা যারা আছেন, আমরা একটু আশ্বস্ত করতে চাই যে হয়রানিমূলক বদলি হবে না এবং এই বদলি বাণিজ্য হবে না। এটুকু আমরা ইয়ে করতে পারি, আশ্বস্ত করতে পারি। আর আরেকটা জিনিস, যে এখানে যে কমিটি আছে, যে সাধারণ সভার মাধ্যমে যে কমিটি গঠন করা হবে ঠাকুরগাঁও অঞ্চলে, তো এখানে আমরা ওই ফ্যাসিলিটির কোনো স্থান দেব না এবং আমাদের নেতৃবৃন্দকে আমি বলবো যে এখানে যারা ত্যাগী এবং যারা নেতৃত্ব দেওয়ার মতো ভালো দিক বিবেচনা করে তাদেরকে নির্বাচন করবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কুদরতি খুদা ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এবারে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন রকি মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক। তিনাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকে ঠাকুরগাঁও অঞ্চল কর্তৃক আয়োজিত যে সাধারণ সভার সম্মানিত সভাপতি, আমার কেন্দ্রীয় কমিটির সুযোগ্য সভাপতি, সাধারণ সম্পাদক এবং ঠাকুরগাঁও জেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার প্রান্তীয় কর্মচারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। অনেকে অনেক কথা বলে গেছেন, আমি আমার কথা সংক্ষিপ্ত করে ২-৪টি কথা বলবো, যেটা না বললেই না। দেখেন, আমরা বিগত ডেভেলপমেন্ট কর্তৃক আমরা কিভাবে লাঞ্ছিত হয়েছে, আমাদের কি হয়েছে, আমাদের কোনো ব্যাংকের পরিবর্তন হয় নাই। যারা ২১-৩৯ যারা যারা বিগত দিনে নেতৃত্ব দিচ্ছে, তারা শুধু একটা কথা বলেন, আপনারা বদলি বাণিজ্য করছে। বদলি বাণিজ্যের পাশাপাশি তারা কিছু দিতে পারছে আমাদের?
কিছুই দিতে পারে না। ম্যানেজমেন্ট এমডি তবলিগ আরব ছিল, তারা এমডি এই যে দীর্ঘদিন আমাদের মাঝে রয়ে গেল, একটা উন্নয়নমূলক একটা গঠনমূলক কাজ করতে পারে নাই। এই বিষয়গুলো আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ আমরা চেষ্টা করছি যে ক্রমান্বয় করবেন। যেমন উদাহরণস্বরূপ দেখবেন যে প্রত্যেকটা আমি গঠনমূলক কাজের কথা বলবো যে ওনারা অনেক ধরনের কথাবার্তা বলবেন, সেই বিষয়ে না আমি আমার ডিপার্টমেন্টের যে করুণ অবস্থা এটা আমাদের জানার দরকার মনে হয় কিছুটা, সেই বিষয়ে কিছু কথাবার্তা বলবো। দেখেন সবচেয়ে একটা অর্গানাইজেশনের সবচেয়ে পার বইয়ের একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই পার বই বিগত বেশ ব্যবহার করতে পারে নাই এই বিষয়গুলা। তারপরে আমাদের যে দৈনিক চাহিদা টিএবি আর এই যে বার্তা ভারতের বিষয়গুলা, এই সমস্ত বিষয় তাদের পার্মানেন্টের বিষয় বা তাদের যে শনিবার হাজিরের বিষয়গুলা অনেক জায়গায় তারা নিশ্চিত করতে পারে নাই, কিন্তু তারা সংগঠন চালাইছে। তারা কি করছে, মানুষের মধ্যে শুধু এমডি মহোদয় পার্সেন্টেজ সহ সাবেক এই যে কাজগুলা করছে, বদলি দিয়া আতঙ্ক দিয়া মানুষের মুখ বন্ধ করে রাখছে। আমি যদি ভুল না বলি আমার কথাটা মনে এইটাই যে বদলি আতঙ্কের জন্য মানুষ এই কথাগুলো বলতে পারে নাই তখন মনের কথাগুলা। আজকে দিন ফিরছে, আমি সবাই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই 5ই আগস্ট যারা শহীদ হয়েছেন তাদের। আজকে আমরা 16 বছর এই স্মৃতির বিপরীতে থেকে আমরা কিছু করতে পারি নাই। আমি ধন্যবাদ জানাই এদেশের ছাত্র জনতা যারা শহীদ হয়েছে, যারা এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে, প্রত্যেকটা মানুষকে, যারা আহত অবস্থায় আছে তাদের সুচিকিৎসা জানি সরকার নিশ্চিত করে, এটা আমার ক্ষুদ্র আহ্বান থাকবে। তাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা এখানে কথা বলতে পারতেছি। আজকে আমাদের 2079 আমরা আপনাদের কাছে রিপ্রেজেন্ট করতে আসছি। আগেও আমাদের সংগঠন ছিল, আমরা করছি। মাঝখানে 16 বছর ফ্যাসিস্ট সরকার ছিল, এই সরকারের কারণে আমরা নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা নিগৃহীত হয়েছি। শুধু তাই না, সাধারণ কর্মীরাও হয়েছেন, যেটা না বললেই না। দেখেন আজকে ওনারা কিভাবে মানুষকে কেউ কতটা নির্যাতিত করছে, কতটা মানুষকে কি করছে, যে একটা বদলি করে সাথে সাথে ইনস্ট্যান্ট ফোন আসছে যে ভাই আপনার বদলি হয়েছে, আপনি ফিরাইতে চান বা আপনি করতে চান, তাহলে আমার 1 লাখ টাকা দেওয়া লাগলো। বা ম্যানেজমেন্ট এইভাবে কত নির্দিষ্ট একটা কাজ, শুধু বদলি বানিয়েছে একটা দুর্বলতার হাতিয়ার, যেটা আর কোনোই নাই। আমার নেতৃত্বকে আমি সুন্দরভাবে বলবো যে আমরা জানি ওদের মতো না হয়ে, আমরা জানি মানুষের কর্মচারীদের সুখ দুঃখটা অন্তত উপলব্ধি করতে পারি, যে আমার কোন ভাই বোন জানি অযথা হয়রানিমূলক এটা শিকার না হয়। আমরা কেন্দ্রবিন্দু যারা আছেন, আমার সিনিয়র নেতৃবৃন্দ, আপনারা বিষয়গুলো দেখবেন, কারণ আমরা ওদের থেকে বেটার, আমরা সবসময় বেটার। আমি 2005 সালে 4 সালে চাকরিতে জয়েন করি, তারপরে 5 সালে আমি টাঙ্গাইলে সাধারণ সম্পাদক হয়েছি। এই 2079 আমি খুব ক্ষুদ্র মানুষ, আমি সেখান থেকে 2079 ভালোবেসে আমি অন্তত নির্যাতিত হওয়ার পরে কিন্তু আমি ছাড়ি নাই, যে না আমি কেন ছাড়ি নাই। আমি দেখছি যে আমার লক্ষ্যে আমার দুইটা আর আমার সামনে যে ইগুলো আছে নেতৃবৃন্দ, আমির ভাই, জামাল ভাই, রেজা ভাইয়ের মতো দক্ষিণ অঞ্চলের যে টাইগার খ্যাত, সবাই তাকে দক্ষিণ অঞ্চলের টাইগার বলে, রেজা ভাই, এদের বলিষ্ঠ নেতৃত্বের সামনে ওই যে আমাদের তাপস বা নজরুল ভাই, ওনারা কিছুই না। নজরুল ভাই কমিশনের সেক্রেটারি ছিল, আমি টাঙ্গাইলের সেক্রেটারি ছিলাম, আমি তো দেখছি তার কোয়ালিটি কতটুকু। কাজে ওনাদের ছাড়া কিন্তু আমরা যাইতে পারি না। আজকে আবার আমাদের সুদিন আসছে, আমরা ওনাদের নেতৃত্বে আজকে সংগঠিত হয়ে আপনাদের মাঝে আসছি। আমরা এখানে যে কমিটি, আপনার আঞ্চলিক কমিটি দিবেন, আমাদেরকে আশা করব যে আমার পূর্বের বক্তা একজন বলে গেছে, কোন ফ্যাসিস্ট কোন 2139 কোন লোক জানে, চিহ্নিত কোন ব্যক্তি জানে এখানে আসতে পারে, এটা আমার কেন্দ্র নেতৃবৃন্দের কাছে আকুল আহ্বান থাকবে। নেতৃত্ব আমরা পর্যন্ত তৈরি করব, কিন্তু এই ধরনের যত শক্তিশালী জায়গায় থাক, এই ধরনের এই যারা দুই পাতে থাক, এদেরকে আশ্রয় দেওয়া ঠিক হবে না। আমার মনে হয় নেতৃবৃন্দের কাছে আমার একটা আহ্বান থাকবে যে আপনারা দেখবেন যে কাকে দিলে আমার সংগঠনই করা যায়, ওই জন্য তারা আমরা মোটিভেট করবো, তারা আমরা বুঝাও কি করবো, সে বুঝতে পারবে। এখন যেটা আর বিষয়গুলো হলো যে আমাদের আপনাদের যদি কোনো দাবি দেওয়া থাকে, আজকে ওনারা আসছে, ওনাদের কাছে আপনারা কথাগুলো বলবেন যে আমাদের এই আছে এই না, ওনারা হয়তো সেটা সলভ করার চেষ্টা করবেন, বলার চেষ্টা করবেন, করার চেষ্টা করবেন। হয়তো সময় দিতে হবে আমাদের। কেবল আমরা এখানে কয়েকদিন হয়েছে যে পরিবর্তিত পরিস্থিতি, এখানে এমপি মহোদয় চলে গেছে, নতুন এমপি ছাড়া আসছে, ওনাদের তো সময়ের ব্যাপার, সময় দিতে হবে। তো সব মিলে আপনারা যাতে আমরা ফাউন্ডেশন যাতে ভালো হয়, ভালো কিছু থাকে, দেখবেন দিন শেষে আমি আপনার
যদি ভালো না থাকে, পরিবারের সদস্য যদি ভালো না থাকে, সেই পরিবার কখনো ভালো অবস্থানে চলে যেতে পারে না। আমাদের ফাউন্ডেশন যদি আজকে আমরা যদি নিজেদের অর্জিত রক্ত ঘাম দিয়ে যদি ফাউন্ডেশনকে ভিত্তি মজবুত না করতে পারি, তাহলে কিন্তু আজকে আমরা আগামী ভবিষ্যতে আমরা ভালো একটা প্রতিষ্ঠানে যেতে পারবো না। আপনাদের কাছে একটা আকুল আবেদন থাকবো যে আপনারা প্রত্যেকেই নিজ নিজ যতটুকু শ্রম দেওয়া দরকার শ্রম দিবেন। এটা আমাদের রক্তের ঘামের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে আমরা যত সুন্দরভাবে সুচারুভাবে পরিচালনা করতে পারবো, আমি মনে করি যে আমাদের অদূর ভবিষ্যতে আমরা আরো উত্তরোত্তর সামনে আগে যেতে পারবো। কারণ দেখেন, আমরা যদি ফিল্ডের মানুষ, বিগত ম্যানেজমেন্ট এমপি মহোদয়কে আমরা দেখি নাই, উনি শুধু অনলাইনে কনফারেন্স করে তাও ম্যানেজমেন্টে বলছে উনি কারো কথা শুনে না, উনি ওনার মতো সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে। আমার ডাইরেক্টটা খেলতে তারপরেও কিন্তু আমরা ঠিক ছিলাম তো, আমরা ঠিক ছিলাম তো আজকে ফিল্ড এই অবস্থায়, ফিল্ড আজকে অনেক সুন্দর ভাবে। আজকে আমরা যদি ঠিক না থাকতাম তাহলে এই ফিল্ডের অবস্থা কি হইতো, যদি আমরা অসত পথ অবলম্বন করতাম তাহলে মনে হয় আজকে এই ফাউন্ডেশন আপনারা খুঁজে পাইতেন না। যে অবস্থা ম্যানেজমেন্টের কর্তৃক যেভাবে না দেখা হয়েছে, ম্যানেজমেন্ট যেভাবে ফুকলা করে দিয়ে গেছে, যদি আমরা মানুষের টাকা যদি ফুকলা করতাম তাহলে আজকে এই ফাউন্ডেশন এই টাকা দাঁড়িয়ে থাকতে পারতো না। তাই বলবো যে দিন শেষে আমরা আপনাদেরকে যে ফাউন্ডেশন আমার আপনার আমাদের এখানে রুটি রুটির টাকা দয়া করে আল্লাহর রাস্তায় সবাই সুন্দরভাবে কাজ করবেন। আমাদের টাকা পয়সার হিসাব করে নেই সুন্দরভাবে, জানি গরিবের টাকা অনেকে আমাদেরকে সাহায্য এনে ভিক্ষা করে আমাদের টাকা দেয়, সেই টাকাগুলো আমরা প্রস্তুত না করি। প্রত্যেকের কাছে কঠোর অনুরোধ থাকবে। আর আশা করি এই ধরনের যদি কোনো আপনাদের এলিগেশন না থাকে, আমরা কেন্দ্রীয় আপনাদের যে কোনো সমস্যার কারণে আমার সুযোগ্য সভাপতি আছে, সেক্রেটারি আছে, সাংগঠনিক সমাধান আছে, ইভেন আমরা আছি, আমরা আপনাদের পাশে পাশে থাকবো। এই ইনস্টিটিউট আপনাদের দিতে হবে। কেউ আপনাদেরকে অত্যাচার করতে পারবো না। কিন্তু একটা বিষয়, আপনারা কোনোভাবেই যাতে আপনারা কারো সাথে কোনো একটা গরিব মানুষের টাকা মর্তকের মধ্যে জড়িত থাকবে না। এটা মান সম্মানের ব্যাপার, আমাদের ইজ্জতের ব্যাপার, সবারই মানুষের কাছে। কারণ আমরা এখানে চাকরি করি, আমরা আমলতকারী, আমলতের ফিয়ামত যেন আমরা না করি, বিষয়টা আপনারা অবশ্যই নজর দিবেন, রাখবেন। আর আমি বেশি কিছু বলতে চাই না, যে আমার সিনিয়র নেতৃবৃন্দ কথাবার্তা বলবে, ওনাদের অনেক জ্ঞান করবো, কথা বলবে। আমি ছোট মানুষ, আমার কথা ভুল হতে পারে, কিন্তু আবার শেষে বলবো যে আপনার সবাই যদি পরিবারে আমাদের ফাউন্ডেশন একটি পরিবার, সেখানে সকালবেলায় আমাদের মধ্যে যদি দলাদলি না থাকে, আমরা পাঁচে যাবো, এক অন্যের সাথে সুন্দরভাবে সৌহার্দ্যপূর্ণভাবে কথা বলবো, যে সবার সাথে মিলে বিজ্ঞতার সাথে কথা বলবো, এবং আবার বিকালবেলায় যখন আমরা আসবো, আমরা যখন বিকালবেলা আসবো অত্যন্ত সুন্দর আমরা জানি এক অন্যের সাথে সহমর্মিতা পরিচয় বহন করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে দুজন বিশেষ অতিথি আছেন, অনেক কষ্ট করে অঞ্চলের শ্রমিক দলের সভাপতি সেক্রেটারি মহোদয়, তাদেরকে আগে সুযোগ দেওয়া হোক, পরে কেন্দ্র কমিটির বাকি যারা তারা করে দেবে। ধন্যবাদ রকি ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। সংগ্রামী বন্ধুগণ, এবার আপনাদের মাঝে বক্তব্য রাখবেন ঠাকুরগাঁও জেলার সিনিয়র সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রহমান ভাই। আব্দুর রহমান ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। একটু বড় করে দেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিএফ কর্তৃক আয়োজিত আজকের এই সাধারণ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত কর্মচারী কর্মকর্তা বৃন্দ, আসলে অ্যাড্রেস করে বক্তব্য দেওয়ার সময় খুবই কম। আমি কেন্দ্রীয় অনেক নেতৃবৃন্দ আসছেন, যাদের নাম ধরে বললে হয়তো বা আরো ভালো লাগতো। আমি আমাদের যে আজকের জেলার যারা এই আয়োজনটি করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। এই আয়োজনটি আরেকটু বড় পরিসরে, মানে আসলে যে আপনাদের কর্মচারী অনেক, মানে জায়গা সবগুলো হচ্ছে না, এই বিষয়টি যদি আমাদের উপরের রুম ছিল সেটি নিলে আরো ভালো হতো, বা বাইরে আরো কোনো বড় জায়গায় করলে আরো হতো ভালো হতো। যাই হোক, আমি আজকে শুক্রবার, সময় খুব স্বল্প, আমি শুধু ধন্যবাদ জানাতে চাই যে আজকে আপনারা যারা বক্তৃতা দিয়েছেন
আপনাদের বক্তৃতা এবং কথাগুলো আমি অনেক মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেছি। আপনারা যে কর্মচারীরা বিভিন্ন ভাবে বিগত সময়ে লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, হ্যারাসমেন্টের শিকার হয়েছেন, সেগুলো কিন্তু আপনাদের সকলের কণ্ঠে চলে এসেছে। আমি এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, জামাল ভাই আছেন, এখানে আমাদের আমির হোসেন ভাই অত্যন্ত দক্ষ মানুষ আছেন, আমাদের সাংগঠনিক সম্পাদক রেজাউল হক আছেন। ওনারা অত্যন্ত ত্যাগী মানুষ। এই সংগঠন করার জন্য দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন ভাবে বিভিন্ন জেলায় সফর করেন, বিভিন্ন ভাবে এই সংগঠনটিকে মজবুত করবার জন্য কাজ করেন। ওনারা আমার বিশ্বাস ওনারা কেন্দ্রীয় ভাবে যেহেতু নেতৃত্ব দেন, এই বিষয়গুলো খুব শক্ত হাতে আগামী দিনে যেন এরকম কোন কর্মচারী যেন লাঞ্ছিত না হয়, কোন অপমানিত না হয়, কোনোভাবেই যেন হ্যারাসমেন্টের শিকার না হয়, বিশেষ করে বদলি বাণিজ্যের যে কথাটি শুনলাম সেটি যেন না হয়, সেই ব্যাপারে খেয়াল রাখবেন। আপনারা যারা স্থানীয় পর্যায়ে আছেন, আসলে কি সংগঠন কখন শক্তিশালী হয়? যখন নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্পর্ক এবং আন্তরিকতা বৃদ্ধি হয়, তখনই কিন্তু সংগঠন শক্তিশালী হবে। আপনারা যারা এখানে জেলা পর্যায়ে আজকে যে কমিটি হবে, এই কমিটিতে আমি পছন্দের কাউকে বসিয়ে দিলাম এরকম না। আপনাদের পছন্দের যে কাজ করতে আগ্রহী, যে সংগঠনকে ভালোবাসবে, এই সংগঠনের এই সাধারণ কর্মচারী কর্মকর্তা মানুষের পাশে থাকবে, এই ধরনের নেতৃত্বই আপনারা বেছে নেবেন। আমার বিশ্বাস এখানে যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন সেটি করবে। ঠাকুরগাঁয়ে এই সংগঠনটি অত্যন্ত শক্তিশালী সংগঠন হিসেবে কাজ করবে। আমরা জেলা বিএনপি, পৌর বিএনপি, আমরা যারা বিএনপি পরিবার আছি, আমরা সার্বক্ষণিক ভাবে আপনাদেরকে সহযোগিতা করব। এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুর রহমান ভাইকে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ চমৎকার বক্তব্য দেওয়ার জন্য। এবারে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ মামুনুর রশিদ, দপ্তর সম্পাদক জেলা বিএনপি। এনাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সাধারণ সভায় পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন ঠাকুরগাঁও আয়োজিত আজকের এই সাধারণ সভায় উপস্থিত কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আমির হোসেন, উপস্থিত সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন এবং কেন্দ্র থেকে আগত অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত এই এলাকার সকল স্তরের কর্মচারী এবং কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আসলে ব্যক্তিগতভাবে ধারণাই ছিল না যে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনে এত কর্মচারী আছেন। আমি আজকে থেকে আসলে অভিভূত। আর আপনারা এত বড় একটি সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন, এত বড় সংগঠন আপনাদের এ সম্পর্কে আজকে আমার ধারণা হলো। আপনাদের শুরুতে সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। অনেক গুরুত্বপূর্ণ কথা এর মধ্যে হয়ে গেছে। আপনারা অনেক নেতৃবৃন্দ বলেই দিয়েছেন যে কমিটি কেমন হবে এবং আগামীতে এই কমিটির কার্যক্রম কেমন হবে। আমি সেজন্য কেন্দ্র থেকে যারা এসছেন ওনাদেরকেও আবারও অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় কর্মচারীবৃন্দ, আমি আপনাদেরকে বেশি কথা বলবো না। আমি শুধু জানাতে চাই যে গত দীর্ঘদিন যাবত আপনারা জানেন যে আমরা বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছি, আমরা বিভিন্ন নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি। আর যারা এই পেশাজীবী সংগঠনগুলিতে নেতৃত্ব দিয়ে এসছেন, এরাও এই নিপীড়ন, নির্যাতন, বৈষম্য করে এসেছেন আমাদের অন্যান্য কর্মচারীদের উপরে। তো আমরা একটা বর্তমানে অনেক ত্যাগের বিনিময়ে আপনারা জানেন এবং আমরা সকলেই এখানে যারা অনেকে উপস্থিত আছেন যে সুদীর্ঘ আন্দোলন সংগ্রাম এবং অনেক আত্মত্যাগের বিনিময়ে যে বৈষম্যের একটা স্বাধীন মুক্ত বাংলাদেশ পেলাম। এখানে আর কোন নির্যাতন, নিপীড়ন এবং বৈষম্যের শিকার ইনশাআল্লাহ কেউ হবে না। এবং আমি এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের আহ্বান জানাবো, অনুরোধ করবো যে আমাদের এই অঞ্চলে যেসব কর্মচারী আছেন আপনারা তাদের দিকে সুনজর রাখবেন। ওনারা যেন কোনোভাবেই যে কোনো বিষয়ে, যে কোনো আবদার, যে কোনো বিষয়ে যদি আপনাদের চাকরির বিষয়ে আপনাদের কাছে যায়, আপনারা সেটা একটু সহানুভূতির দৃষ্টিতে দেখবেন এবং সেই সুযোগ সুবিধাগুলি যেন তারা পায়, সেগুলি থেকে আর কোনোভাবে যেন বঞ্চিত না হয় সেই বিষয়ে আপনারা খেয়াল রাখবেন। আমি কথা বলবো না। আমি জেলা বিএনপির পক্ষ থেকে আমি আপনাদের সকলকে অসংখ্য অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি যে কথা আমার সিনিয়র সহসভাপতি পৌর বিএনপি বলে গেলেন,
5বারের কাউন্সিলর, সে কিন্তু এই আপনারা জানেন আতাউর রহমান অত্যন্ত জনপ্রিয় নেতা। যে কোনো বিষয়ে আপনাদের পাশে আমরা আছি এবং জেলা বিএনপির পক্ষ থেকে আমিও আপনাদেরকে আশ্বস্ত করছি যে কোনো প্রয়োজন, আপনাদের চাকরি নিতে যে কোনো এখানে যারা কর্মরত আছেন, আপনাদের যে কোনো সহযোগিতার প্রয়োজন হলে আমাদেরকে জানাবেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে থাকবো। ভালো থাকবেন। এবং যে কমিটি এখন হবে, আগাম অভিনন্দন জানাচ্ছি, তারা ইনশাআল্লাহ তাদের জন্য শুভকামনা জানাচ্ছি, আগামীতে তারা যেন সফল হন এবং সুন্দরভাবে কাজ করতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এবার আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ আব্দুল জব্বার, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সাধারণ সভা সম্মানিত সভাপতি পল্লী দারিদ্র বিবেচন ফাউন্ডেশন পিডিএস কর্মচারী ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্তর্ভুক্ত সম্মানিত সভাপতি, এই সভায় উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি আমির হোসেন ভাই, কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক জামালউদ্দিন ভাই, বিশেষ অতিথিবৃন্দ এবং দারিদ্র বিবেচনের নেতৃবৃন্দ, কর্মচারীবৃন্দ, মোসাম্মদের সালামের প্রতি আদাব। আসলে মিটিংটা সকাল 9টার সময় শুরু হওয়ার কথা ছিল। এত সুন্দর একটি পরিবেশ কর্মচারীদের, আজকে যেটা আমি শুনছি আসে আমাদের জেলা বিএনপির দপ্তর সম্পাদক মাহমুদ ভাই আছেন, পৌর বিএনপির সহসভাপতি আজম ভাই, পাঁচবারের কাউন্সিলর সহ। আমি বলতে চাই যে জাতীয়তা, আমি বিশেষ করে আসছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে অন্তর্ভুক্ত হওয়ার কারণে আমি কিন্তু অত্যন্ত খুশি হয়েছি যে এরকম একটি আয়োজন করাতে আমাদের ঠাকুরগাঁ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। কেন্দ্রীয় নেতাদেরকে
আমি যেটা শুনেছি কালবাড়ি, সাতক্ষীরা, নীলফামারী, দেবীগঞ্জ, হরিপুর, পঞ্চগড়, বাংলাবান্ধা, বহু জায়গার কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ এসেছেন। আপনারা দুঃখ সুখের কথা বলছেন, যতটুকু আমি শুনছি। আমি আসলে আমি দীর্ঘদিন নেতৃত্ব করি। আমি 89 সালের নেতা, মডেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। 89 থেকে এখন 24 সাল শেষের দিকে শ্রমিক দলের নেতা। মিনিমাম 14 থেকে 15 বছর থেকে আমি আছি, এখন বর্তমান আছি। মডেল শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি এখন বর্তমান আছি আমি। আমরা আসলে শ্রমিকদেরকে নিয়ে কাজ করি। আপনারা যে বলছেন, আমরা এই সংগঠনটিকে আমরা বলতে চাই যে এই সংগঠনটা কিন্তু কাগজে দেখছি যে জাতীয়তাবাদী শ্রমিক দল আমাদের অন্তর্ভুক্ত। ঠাকুরগাঁ জেলায় আপনাদের জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত হতে হবে। আপনারা একটা কমিটি করবেন, ডেট দিবেন, আমার জেলা নেতা আছে, আমরা থাকবো। এই কমিটি যদি আমি পাই আপনাদের এবং এই সম্মেলনের মাধ্যমে করেন, তাহলে কিন্তু আপনাদের কদর হবে ঠাকুরগাঁ জেলায়। এটা মহাসচিবের এলাকা, মির্জা ফখরুল ইসলাম সাহেব এলাকা। এই মিটিং এ প্রেস ক্লাব থেকে বাড়ি হাতে 5 মিনিটে যাওয়া যাবে। কেন্দ্রীয় নেতারা যারা আছেন ওনার বাসা কিন্তু খুব কাছেই, 5 মিনিট লাগবে হাঁটে যেতে। কষ্ট করে এসেছেন। আজকে এই কর্মচারীদের উদ্দেশ্যে তাদের যে দাবি দেওয়া, এই যে একটু আগে বলল যে ট্রান্সফারের ব্যাপারে লেনদেন করতে হয়, নাহলে টাকা ছাড়া ট্রান্সফার হবে না, এটাকে বন্ধ করতে হবে। আমরা বৈষম্য ছাত্র শ্রমিক জনতার মধ্যে একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে চাই। আমরা চাই শ্রমিকরা সবসময় কষ্ট করে চলে। এই যে 550 টাকা বেতন বা প্রতিদিন বেসিক পান, তাতে কিন্তু দেখা যাবে যে লোকটা মাঠ পর্যায়ে বেড়াইতে 500 টাকা কিন্তু এখন একটা চার দোকানে বসলে 2-4টা 10টা কর্মী নিলেই 300-400 টাকা খরচে চলে যায়। তাহলে তার সংসার চলবে কিভাবে? এটাকে আপনাদেরকে মনোযোগ দেখতে হবে। আমার দাবি থাকবো কেন্দ্রীয় নেতাদের কাছে, ওনাকে দেখে বুঝতে পারছি যে উনি ভালো লোক এবং সুন্দর লোক এবং শ্রমিকদের একান্ত আস্থাভাজন। নাহলে ঢাকা থেকে ওনারা আজকে যে প্রোগ্রামটা করতেছে, আমি আজকে শুক্রবারের দিন, আপনারা কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন, হয়তো নামাজের পর বিরতি দিয়ে আবার শুরু হবে। আমার গতকালকে আমার চাচারা মারা গিয়েছিলেন, রাত 9:30 সময় মাটি দিয়েছি। আমার বাড়িতে বহুত মেহমান আছে, যেও আমার বহুত কিছু বলার ছিল, সময় সংক্ষিপ্তের জন্য আমি আরো কিছু বলতে পারলাম না। আপনারা খুব অতি শীঘ্রই, আমি কেন্দ্রীয় নেতাদেরকে বলবো যে এই পরামর্শটুকু দিয়ে যাবেন, ঠাকুরগাঁ যেন এই সংগঠনটি শ্রমিক দলের আওতামুক্ত হয় এবং কলম করতে পারেন। আর কমিটির জন্য আমাদেরকে বললে আমরা ইনশাল্লাহ এটার আয়োজন করে দিব, পরিবেশে করে দেব। আমার জেলা নেতারা সহ থাকবে। এই আশা রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। মুসলমান সালাম, হিন্দু ভাইদের প্রতি আমরা ধন্যবাদ আব্দুল জব্বার ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। সংগ্রামী বন্ধুগণ, এবারে আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন আব্দুর রহমান ভাই, অর্থ সম্পাদক। তিনাকে তার বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করছি। ঠাকুরগাঁও অঞ্চল কর্তৃক আয়োজিত আজকের এই সাধারণ সভায় উপস্থিত সভাপতি, কেন্দ্রীয় কমিটির সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক এবং ঠাকুরগাঁও জেলা বিএনপি সহ ঠাকুরগঞ্জ জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃবৃন্দ, এছাড়া সামনে অগ্রসর বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার সহকর্মী ভাই বোন এবং এই ঠাকুরগাঁও অঞ্চলের সহকর্মী ভাই বোন, সবাইকে আমার সাংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা অনেকে অনেক বক্তব্য দিয়ে গেছেন, কিন্তু একটা কথা আমি কোন নেতৃবৃন্দের মুখ থেকে জানতে পারিনি, সেটা হচ্ছে যে আপনারা এই অঞ্চলে ডিপিও কর্তৃক কিংবা ডিজি কর্তৃক কোন প্রকার হয়রানির শিকার হয়েছেন এরকম কোন অভিযোগ কোন নেতৃবৃন্দ বা আমার কোন কর্মচারী ভাই বোন
উল্লেখ করেননি, তাহলে কি আপনারা রাতি জমায়ের মধ্যে আছেন সবাই? আমার কাছে তো মনে হচ্ছে যে আপনারা সবাই সুখে শান্তিতে আছেন, তাদের সিবিআর প্রয়োজন নাই। কিন্তু সিবিআইটা কি এবং কি জন্য সিবিআর প্রয়োজন, এটা আমার অনেক সহকর্মী ভাই বোন, বিশেষ করে যারা নতুন, অর্থাৎ যাদের জন্ম হয়েছে তাপস নজরুলের অত্যাচারের আমলে, তারা সিবিআই কি এটা হয়তো জানেন না। কারণ আপনারা দেখেছেন জন্মগ্রহণ করেই সিবিআইয়ের অত্যাচার, তাপস নজরুলের অত্যাচার, তাদের বাণিজ্য। কিন্তু আসলে যে সিবিআই কি জন্য প্রয়োজন, সিবিআই নেতৃত্ব কি, সিবিআই লিডাররা কারা, এটা অনেকেই জানেন না। সেটা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, বিশেষ করে সভাপতি, সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক, যারা প্রতিষ্ঠাতা সভাপতি, প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ওনাদের মুখ থেকেই বিস্তারিত জানতে পারবেন। তবে আমি একটু কথা বলতে চাই, যেটা আমার এক সহকর্মী ভাই বলে গেছেন, যে সেলফের দায়িত্ব ভাতা, সেলফের দায়িত্ব ভাতা এবং মোবাইল বিল এবং টিএ বিল। আপনারা হয়তো শুনে থাকবেন যে টিএ বিলের বিষয়টা কেন্দ্রীয় পর্যায়ে আলোচনা হয়েছে এবং সম্ভবত এটা 2.5 টাকা থেকে 3 টাকা 50 পয়সা করা হচ্ছে। এছাড়া আমাদের নেতৃবৃন্দ বিভিন্ন অঞ্চলে গিয়েছিলেন, সেখানে এই মোবাইল বিলটা নিয়ে আলোচনা হয়েছে, লেটাররা এই বিষয়ে কথা বলবেন। আর প্রমোশনের বিষয়টা নিয়ে কথা হয়েছে, বিগত এমডির সাথে এবং বর্তমান এমডির সাথেও কথা হয়েছে। যেহেতু আমার পোস্টিং আছে হেডকোয়ার্টারে এবং আমি ফিল্ড প্রফেশনে আছি, সেই হিসাবে আমি সাথে থাকার যোগ্যতা, সর্বজ্ঞতা পেয়েছি। প্রমোশন এটার বিষয়ে কথা হয়েছে যে আগামী 15 দিনের মধ্যে নতুন করে একটা গ্রেডেশন লিস্ট করবেন। কারণ পূর্বে যে গ্রেডেশন লিস্টটা হয়েছিল, এটা তাপস নজরুল প্লাস তৎকালীন ম্যানেজমেন্টের ইচ্ছা অনুযায়ী। যাই হোক, সে বিষয়টা আমাদের লিডারদের সঙ্গে কথা হয়েছে এবং সঠিক একটা গ্রেডেশন লিস্ট আসবে খুব তাড়াতাড়ি। আর আমরা অনেকেই অনেক দাবি দাবা উত্থাপন করছি, কিন্তু আমাদের একটা কথা মনে রাখতে হবে যে বিগত 16-17 বছরের দাবি দাবা অল্প দিনের মধ্যেই যে সব সমস্যার সমাধান হবে এটা আশা করা যায় না। আমার এক সিনিয়র ভাই এক সময় একটা কথা বলেছিলেন যে আমি জন্মগ্রহণ করেই মায়ের পেট থেকে পড়েই যদি বিয়ের প্রস্তাব দিই তাহলে কেমন হবে বিষয়টা। তদ্রূপ এই মুহূর্তে আমরা যে দাবি দাবা উত্থাপন করছি, আমরা একটু ধৈর্য ধরবো, আমাদের লিডাররা আছেন। কারণ এটা তাপস নজরুল নয়, তাপস নজরুলের প্ল্যাটফর্ম নয়। এখানে সততা এবং আদর্শ শতভাগ নিশ্চিত করবেন। আর বদ্রি বাণিজ্য নিয়ে যে কথা বলছে, আপনারা 100% নিশ্চিত থাকেন যে এই 2079 পক্ষ থেকে 0% বাণিজ্য নিয়ে কোন বাণিজ্যের বিষয় থাকবে না, বদ্রি বিষয়ে বাণিজ্য থাকবে না। যাই হোক, আরো নেতৃবৃন্দ আছেন, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা সবাই দোয়া করবেন, বিশেষ করে আমাদের 3 জন সিনিয়র লিডার, সাংগঠনিক সম্পাদক, সেক্রেটারি এবং সভাপতি, ওনারা অসুস্থ আছেন, বয়সও ভারী হয়েছে। আমাদের সভাপতি ভাইয়ের চোখ অপারেশন করা হয়েছে। সবাই আপনারা দোয়া করবেন, উনি চোখে কম দেখেন এবং অন্যের সহযোগিতা নিয়ে কিছুটা চলা লাগে। যাই হোক, সবাই ওনার জন্য দোয়া করবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আব্দুর রহমান ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এবারে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন মাহবুবুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক। মাহবুবুর রহমান ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি। দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিএফ কর্মসূচি উন্নয়ন কর্তৃক আয়োজিত ঠাকুর অঞ্চলের সাধারণ সভা, কর্মী সভা। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আমির হোসেন, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জামাল উদ্দিন এবং প্রধান বক্তা জনাব মোহাম্মদ রেজাউল হক উপস্থিত আছেন এবং উপস্থিত আছেন ঠাকুরগাঁও জেলা বিএনপি এবং
জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত আছেন আমার বিভিন্ন কর্মচারী, বিভিন্ন কার্যালয় থেকে আগত সাধারণ কর্মচারী বৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমরা অনেকে অনেক ধরনের কথা বলছি, কিন্তু এমন একদিন ছিল বিগত 17 বছর আমরা কোনো কথাই বলতে পারিনি। কিছু মুসলিমের লোক সে আমাদের কথাগুলো তারা বাণিজ্য করে কেউ কেউ ঢাকা উত্তরায় প্লট করতেছে, কেউ বিভিন্ন জায়গায় প্লট কিনেছে। এই সেই তাপস নজরুল, আসলে এই তাপস নজরুলের কৃতকর্মের কথা একদিনই বলে শেষ করা যাবে না। এরা আমাদের মতো সাধারণ কর্মচারীর উপরে যেভাবে নিপীড়ন নির্যাতন করেছে, তাই মানে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা যে কায়দায় বিরোধী দল মত নির্বিশেষে তাদের উপর যে নির্যাতন করেছে তার চাইতে কোনো অংশে কম না। আপনারা হয়তো অনেকে জানেন, আপনাদের এলাকায় অনেকে নির্যাতিত হয়েছেন, এবং শুধু আপনাদের এলাকায় না, সারা বাংলাদেশে সাধারণ লোক যারা আছে মানে ফ্যাসিস্ট সরকারের মতের বিরুদ্ধে যারা ছিল তারা সবাই নিষ্পেষিত। তা আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনাদের সামনে আপনারা যে আজকে কমিটি উপহার দেবেন, আপনারা নিজেরা চিন্তা ভাবনা করে দেবেন, এবং বিগত আমলে তাপস নজরুলের অনুসারী যারা ছিল, অর্থাৎ এই নৌকামার অনুসারী যারা, তারা যেন আপনাদের কমিটিতে স্থান না পায়। এই কমিটিতে স্থান পালে কিন্তু আপনাদেরও বিক্রি করা শুরু করে দেবে, এবং এদের কাজ হলো আপনাদের বিক্রি করা, এবং আপনাদের যে ভালো কাজগুলো এরা আপনাদের মানে খারাপ দিকে নিয়ে যাবে এবং আপনাদের কলুষিত করবে। তা আমার একটাই অনুরোধ, এই তাপস নজরুল অনুসারী যারা, এদেরকে আপনারা প্রশ্রয় দেবেন না এবং এদেরকে বয়কট করুন। এক হিসাবে বয়কট করে চলতে হবে। এদের সাথে আপনারা বসে একটা চাও শেয়ার করবেন না, তার কারণে এরা খুব খারাপ। এরা আপনার আমার মতো কর্মচারী নিয়ে ব্যবসা করেছে এবং আমাদের মানে পরিবার পরিজনকে নির্যাতন, মানে এত পরিমাণ নির্যাতন করেছে যে বলে ভাষায় প্রকাশ করা যাবে না। তার সর্বোপরি আমি আমার বক্তব্য শেষ করবো, তবে আমি আবারও বলবো যে আপনাদের কমিটিতে যেন এই তাপস নজরুলের অনুসারী কেউ স্থান না পায়, এদিকে আপনারা খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাহবুব রহমানকে। সংগ্রামী নেতৃবৃন্দ ভাইগণ, আমার সামনে একটু বক্তব্য করে সংক্ষিপ্ত করলে খুব ভালো হয়। এবারে বক্তব্য রাখবেন জুয়েল ভাই, সাধারণ সম্পাদক। তাকে বক্তব্য রাখার জন্য বিশেষ অনুরোধ করছি। সময় বক্তব্য অতি সংক্ষিপ্ত করবেন, কারণ সময় সংকীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠাকুরগাঁও অঞ্চল কর্তৃক আজকের এই বিশেষ সাধারণ সভায় উপস্থিত আছে B2079 প্রতিষ্ঠাতা সভাপতি আমির ভাই এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জামাল ভাই, প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক রেজাউল হক রেজা ভাই, এবং পটুয়াখালী ঠাকুরগাঁও জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের দপ্তর সম্পাদক, জেলা বিএনপি ঠাকুরগাঁও যুগ্ম সাধারণ সম্পাদক, এবং উপস্থিত আছেন ঠাকুরগাঁও পৌরসভার সিনিয়র সহসভাপতি, এবং উপস্থিত আছেন পিডিপিএফ এর সকল ঠাকুরগাঁও অঞ্চলের সকল কর্মকর্তা কর্মচারী বিন্দু, এবং সবাইকে আমার আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি সংক্ষিপ্ত বক্তব্য দিতে আছি। কথা বললে অনেক বলা যায়, সীমিত সময়। আপনারা হয়তো জানেন, এখানে অনেকে বক্তৃতা দিয়েছেন যে অনেকেই দাবি করছেন
অস্থায়ী যে কর্মীরা আছে তাদের চাকরি স্থায়িত্বের জন্য প্রথম দাবি তারা সবাই একটা ঘোষণা দিয়েছেন এবং অন্যান্য সহকর্মী ভাইরা তারা বলছেন টিএবিলের বিষয়, প্রমোশন, তারপরে আপনার ওই যে সেলফের ভাতা একটা, এইগুলো নিয়ে সবাই আলাপ আলোচনা করেছেন। এখানে আজকে যে আলোচনা হয়েছে আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সেক্রেটারি আছেন সিনিয়র ভাইরা, তারা দীর্ঘদিন কোন কার্যক্রম চালিয়ে আসতে পারে নাই এই কর্মচারীদের পক্ষে, কারণ তাদের দিন ছিল না। আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের আমলে তাপস নজরুলের কথা সবাই বলছেন, তারা শেখ হাসিনার মতো স্বৈরাচার গঠন করে পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে গেছিল। আপনারা জানেন যে আমিও একজন অস্থায়ী কর্মী, আমি সোলারে আছি। আমরাও বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছি। আপনাদের যৌক্তিক দাবিগুলো আপনারা পেশ করেছেন। আমি আপনাদের পক্ষে হয়ে আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক এদের বলতে চাই যে আমির ভাই কিছু কথা বলছে। আমরা কয়েকটা অঞ্চলে গেছি, বরিশাল, জালকাঠি, পটুয়াখালী, ভোলা, সাতক্ষীরা আমি যাই নাই, তারা গেছিল। আমির ভাই বলছেন যে স্থায়ী বিষয় এবং প্রমোশনের বিষয় যে বিগত ম্যানেজমেন্ট একটা প্রবিধান মালা তৈরি করছে, এখানে অনেক সমস্যা আছে, যার কারণে স্থায়ী বিষয় এবং প্রমোশনের বিষয় একটু জটিল আছে। আমির ভাই যখন প্রথম হেড অফিসে গেছেন, যাওয়ার পরে বর্তমান ম্যানেজমেন্ট, এই বিগত ম্যানেজমেন্ট মজুদ সরকার ছিলেন, গিয়ে দেখছেন যে গ্রেডেশন লিস্ট যেটা করছে ওখানে অনেক অনিয়ম আছে। তিনি সাথে সাথে ওটা ব্রেকেট দিচ্ছেন। জামাল ভাই গেছেন, যাইয়া মজুদ সরকারের সাথে এই যে বিভিন্ন সমস্যা নিয়ে, স্থায়ী বিষয় নিয়ে এবং যাদের কর্মীদের আমাদের স্থায়ী এবং ওই প্রমোশন এগুলো নিয়ে প্রথম দিন অনেক কথাবার্তা বলছে, অনেক দাবি দেওয়া বলছে। বিশেষ করে আমির ভাই সে অসুস্থ, রহমান ভাই বলছে তার দুটি চোখে একটু কম দেখে, একটা অবশ্য অপারেশন হয়েছে। কাজ যদি করতে হয়, নিজের শক্তি যদি না থাকে তাহলে কিভাবে কাজ করে? আমির ভাই যদি সুস্থ থাকতো তাহলে আমি মনে করি এতদিনে আরো অনেক প্রমাণ দেখতেন কাজে আপনারা। জামাল ভাই সে দীর্ঘদিন অসুস্থ হয়ে পড়ছে, তার প্রেশারের সমস্যা ছিল, অফিসে আসতে পারে নাই। তাদের আপনারা জানেন যে চাকরি নাই, বয়স হয়ে গেছে, তাদের শারীরিক চলাফেরা অনেক কষ্ট। জামাল ভাই কয়েকদিন আসছে, তিনিও বিভিন্ন ভাবে ম্যানেজমেন্টকে দাবি দেওয়াগুলো আলাপ আলোচনা করছেন, তারা সম্মতি দেয়। আমি একটা কথা বলতে চাই, ম্যানেজমেন্টকে যারা তেল দিয়ে চলে সেই কমিটি আমি জানি সেই সংগঠন এই সংগঠন নয়। কারণ 2017 সাল থেকে আপনারা সবাই জানেন যে সোলার নামে একটা শব্দ আছে, তারা মদনের সময় হইতে আন্দোলন সংগ্রাম করে আসছে। তাপস নজরুল কি করছে? মদনকে টিকিয়ে রাখার জন্য আমাদের বিভিন্ন রকম, আপনারা যেমন বলেন হয়রানি বদলি, পানিশমেন্ট বদলি। আমি জুয়েল, আমি দিনাজপুর সদরে চাকরি করি, আমারে ট্রান্সফার করে দিয়েছে দিনাজপুর ঘোড়াঘাট। আমি যোগদান করি নাই, আমার চাকরি খাইছে। তাপস নজরুলের সাথে ওই সময় আমার সাথে অনেক গ্যাঞ্জাম হয়েছে সচিবালয়। তা আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আজকে জুমার দিন, বেশি কথা বলবো না। আমির ভাই গত শুক্রবার চালকাটি প্রোগ্রামে এবং ওই পটুয়াখালী শনিবার প্রোগ্রাম হয়েছে, সেখানে একটা কথা বলছে, যারা অস্থায়ী কর্মী আছে, প্রবিধান মালায় যদি কোনো সমস্যাও থাকে আমরা প্রবিধান মালা চেঞ্জ করবো যেভাবে হোক। যদি প্রবিধান মালা না হয়, আমির ভাই বলছে যে শ্রম অধিদপ্তরের নতুন আইন গঠন করে তারপর সকল অস্থায়ী কর্মীকে স্থায়ী করবো। যদি তাতে না হয়, প্রয়োজনে আবার আমরা আন্দোলন করবো স্থায়ী হওয়ার জন্য। আমি তাকে ধন্যবাদ জানাই, সবাইকে ধন্যবাদ জানাই এবং সবাইকে আমি একটাই কথা বলবো যে আপনারা সুষ্ঠু সুন্দরভাবে ঐক্যবদ্ধভাবে
আপনারা দিক নির্দেশনা দিবেন এবং সবাই এক কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই 20-79 সংগঠনকে শক্তিশালী করবেন। দেখবেন আপনারা অবশ্যই সুফল পাবেন। আমি একটা কথা বলতে চাই, আমি বর্তমানে হেড অফিসে আছি প্রশাসন বিভাগে, আপনারা হয়তো সবাই জানেন। আমি অস্থায়ী যে কর্মীদের আছে, আমি ভাই যে কথাগুলো বলছেন বিভিন্ন মিটিং এ, আমি তারপরে আসার পরে আমি হেড অফিসের বিভিন্ন দপ্তর থেকে যে সময় যে ম্যানেজমেন্ট থাকুক, যে সিদ্ধান্তগুলো হয়েছে স্থায়ী করার বিষয়, সমস্ত ডকুমেন্টস আমি রেডি করছি এবং এমডি স্যারকে আমি 5টা শর্ত দিয়ে আমি একটা চিঠি দিছি। যে চিঠিটার কারণ হয়েছে 5টা শর্তের ভিতর সবই আছে, যারা অস্থায়ী কর্মী আছে তাদের হয়তো গ্রুপে দিচ্ছি। আমাদের যে বৈষম্য, এই বৈষম্যের বিষয় নিয়ে বলতে গেলে অনেক বিস্তারিত সময় লাগবে, যেটা সংক্ষেপে বলছি। তিনি আমাদের শীঘ্রই একটা টাইম দিবেন এবং তিনি বলছেন যে অস্থায়ী কর্মী যারা আছেন সোলারের প্রতিনিধি থাকবে 2 জন বা 1 জন, যারা চুক্তিভিত্তিক আছে তাদের 1 জন 2 জন, যারা দৈনিক ভিত্তিক আছে তারা 1 জন বা 2 জন, এবার মোট 4-5 জনের একটা সমন্বয় তারা ডাকবে। এবং আমিন ভাই, জামাল ভাই এরা অসুস্থ আছে, তাদের আমি মেসেজ দিই নাই, কারণ আমি সময় পাইনি। কালকে এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা হয়েছে। তারা যদি শারীরিক সুস্থ রাখে আল্লাহ, তাদেরকে আমি বলবো তারা আসতে এখানে, যাতে আপনাদের দীর্ঘদিনের যে সংগ্রাম, যে আন্দোলন, আপনারা দীর্ঘদিন কর্মী বান্ধব ছিলেন, আমরা শুনেছি একবার 400 লোকের চাকরি চলে গেছে, আপনারা আন্দোলন করে চাকরি ফিরিয়ে দিয়েছেন, যার ফলে আপনারা ফসল পেয়েছেন, আপনাদের 4 জন চাকরি হারিয়েছেন। আপনাদের এই কারণে অনেক কষ্ট করে আমরা দক্ষিণ অঞ্চল থেকে আসছি, আপনিও আসছেন, অসুস্থ মানুষ, আমাদের চেয়ে আপনার বেশি কষ্ট হয়েছে। এরপরে এই ভালোবাসা, এখানে যে লোকজন যে সমাগম হয়েছে, আপনার এই ভালোবাসার বিদায় সবাই আসছে আপনাদের। তাই আমি বলতে চাই, আমি আগেও বিভিন্ন প্রোগ্রামে বলছি যে আপনারাও যেভাবে আগে 400 লোকের চাকরি ফিরিয়ে দিয়েছেন, আন্দোলন সংগ্রাম করেছেন, আমরাও আপনাদের সাথে আছি ঐক্যবদ্ধ ভাবে। আপনারা আমাদের এখন 735 জন 37 জন লোক আছে অস্থায়ী কর্মী। এদের স্থায়ী বিষয় যেভাবে আপনারা দিক নির্দেশনা দিয়ে বিভিন্ন প্রোগ্রামে বক্তৃতা দিয়েছেন, আপনাদের কথাগুলো কার্যকর করবেন এবং আজীবন পিডিপিএফ এর স্বর্ণ করে আপনাদের নাম লেখা হবে। সবাইকে বলি, বদলি বাণিজ্য একটা বলছেন, আপনি যদি বলেন ফোন দিয়া, জুয়েল ভাই আপনি প্রশাসনে আছেন, আপনারা আমি 50,000 টাকা দিতে আছি, আমার একটু সুবিধাজনক ওই জায়গা দিয়ে দেন, এই দোষ কি জুয়েলের না আপনার? বদলি বাণিজ্য বন্ধ করতে হবে খালি বলেন, আপনি টাকা দেন কেন? আপনার যদি সমস্যা থাকে আপনি বলবেন আমির ভাইরে, জামাল ভাইরে, রেজা ভাইরে, এরা সিনিয়র, এরা বলবেন, আমাদের সাথে আলাপ করতে পারেন যে আমির ভাই একটা সুপারিশ করছে, ভাই আমার নাম অমুক, আপনি একটু দেখেন আমার বিষয়টা, আমার নামটা আছে কিনা। আর যদি বলেন যে ভাই 50,000 টাকা দিতেছি, আমাকে তো আগে ছাড়াই দেন, আপনি তো প্রশাসনে আছেন, এই কথা বললে বদলি বাণিজ্য বন্ধ হবে না। আমি এক স্যারের এদিকে ম্যানেজমেন্টের সময়, মজুদের সময় বলছিলাম, আমরা আন্দোলনের সময়, যে স্যার এই তাপস নজরুল বলেন, আপনি বলেন, আপনারা বদলি করে পিডিপিএফ এর কর্মী সংকট, বিভিন্ন ব্রাঞ্চের লোক নেই, আপনারা যদি এইগুলো বদলি করেন পিডিপিএফ কিভাবে চলবে? এবং বদলি করে বিভিন্ন টাকা পয়সা খাইতেছেন, যে দেশে মানুষ ভাত খায়, যে দেশে মাছ খায়, আর মাছ খাইলে টাকাও খায়। আমি সেই কথাটা প্রশাসনে ছিল উনি, সেই কথাটা কালকে আমি তারা ফেরত দিই। আমার যে বলতেছে জুয়েল ভাই অনেক লিস্ট হয়েছে, হ্যাঁ, এর ভিতরে আমার নাম আছে বা বদলি হইতে আছে, আপনি তো বলছিলেন বদলি চলমান প্রক্রিয়া চলবি। হ্যাঁ, আমি বিশেষ করে অনেক কথা বলার ছিল, যা আমি বলতে পারলাম না, কারণ নামাজে যাবো, সবাই নামাজে যাবেন, আমার জন্য দোয়া করবেন। আমির ভাই, জামাল ভাই তারা অসুস্থ, রেজা ভাই ও শারীরিক অসুস্থ, বয়স হয়ে গেছে, বোঝেন আপনাদের অনেকের বয়স হয়েছে, সবাই তাদের গুরুত্বপূর্ণ কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং সবাই তাদের জন্য দোয়া করবেন এবং তাদের হাতকে শক্তিশালী করার জন্য সবাই তাদের দিক নির্দেশনামূলক কথা দিয়ে সাহায্য করবেন, সহযোগিতা করবেন এবং তাদের পাশে থাকবেন।
এবং আরেকটা কথা হচ্ছে, আমি দেখছি এসে অনেক লোক এখানে যখন যে বক্তৃতা দেয় তার দাবি দেওয়া পড়ে গিয়া চিৎকার গর্জন দিয়ে দাঁত করে বাহিরে সরিয়ে যান। অনেক লোক বাইরে ঘোরাঘুরি করেন। এই যে গুরুত্বপূর্ণ কথাগুলো আলাপ আলোচনা হবে এখানে আসে, তাহলে তো এই আলোচনার দরকার ছিল না আমি মনে করি। কমিটি যখন একটা ঘোষণা দেবে, একটা কমিটি ঘোষণা দিয়া আমির জামা ভাই 2 জনে আসতো, রেজা ভাই আসতো, 3 জনের 2 জনের সই দিয়ে একটা কমিটি ঘোষণা দিয়ে সরিয়ে যাই। আপনারা যখন কষ্ট করে আসছেন, আজকে বন্ধের দিনেও রেজা ভাই বলছেন, তারপর আসছেন যখন, বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ সবাই মনোযোগ দিয়ে তাদের কথা শুনবেন এবং তাদের পরামর্শ নিয়ে ভবিষ্যতে কাজ করবেন। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জুয়েল ভাইকে। এবারে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন ইকবাল হোসেন ভাই, সাংগঠনিক সম্পাদক। তিনাকে তার বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ঠাকুরগাঁও অঞ্চল কর্তৃক আয়োজিত সাধারণ সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও বিভিন্ন মঞ্চ ও ঠাকুরগাঁও অঞ্চলের থেকে আমাদের প্রিয় সহকর্মী সবাইকে আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার মতো কিছু নাই, বক্তব্য সহ দেওয়া হয়ে গেছে, চাওয়া পাওয়ারও কিছু নাই। দাবি দেওয়া করছে, কিন্তু কোনো দাবি দেওয়া আদায় হবে বলে আমার মনে হয় না। কারণ হচ্ছে দাবি দেওয়া আদায় হইতে হলে আপনাদেরকে আগে ঐক্যবদ্ধ হইতে হবে, 20-79কে শক্তিশালী করতে হবে। আপনারা একটা দাবি আদায় করার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন সময় বিভিন্ন রকমের দাবি উত্থাপন করবে এবং বিভিন্ন আন্দোলনের ডাক দেবে। তখন দেখা গেছে আপনারা প্রশাসনের সাথে আলাপ করে আপনারা আপনার কাজ করবেন, দাবি আদায় হবে না, কোনোভাবেই হবে না। সোলাররা আন্দোলন করবে, আপনারা চিন্তা করবেন এটা সোলারের আন্দোলন, আমাদের কিছু নাই, দাবি আদায় হবে না। চুক্তিভিত্তিক আন্দোলন করবে, আপনারা যাবেন না, যে আমাদের সমস্যা নাই। তো সেক্ষেত্রে ন্যায্য যে দাবিগুলো সেগুলো আদায় করতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ ভাবে আদায় করতে হবে, ঐক্যবদ্ধ ভাবে 20-79কে শক্তিশালী করতে হবে। সময়ের অভাব না, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শ্রমিক ঐক্য জিন্দাবাদ, তারেক রহমান বীরের বিষয়ে আসবে ফিরে বাংলাদেশে। ধন্যবাদ ইকবাল ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। এবারে বক্তব্য রাখবেন নাসিম ভাই, সহসভাপতি। নাসিম ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য, অতি সংক্ষিপ্ত করার জন্য বিশেষ অনুরোধ। ফাউন্ডেশন 2079 ঠাকুরগাঁও অঞ্চল কর্তৃক আয়োজিত সাধারণ সভার সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মানিত সাধারণ যুগ্ম সম্পাদক, সভাপতি পৌর বিএনপি এবং সভাপতি জাতীয়তাবাদী শ্রমিক দল ঠাকুরগাঁও জেলা সহ আমার সামনে উপবিষ্ট ঠাকুরগাঁও অঞ্চলের সকল কর্মকর্তা কর্মচারীদের আমার রক্তিম সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করেন। আসলে সামনে বসে শুনছিলাম অনেক নেতা নেতৃবৃন্দ অনেক কথাই বলে ফেলেছেন। এর ভিতরে কমন যে কথাটা আসছে সেটা হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো দাবি আদায় করা সম্ভব না, এটা আপনারা অতীতেও দেখেছেন। ম্যানেজমেন্টের সাথে 2079 কোনো শত্রুতা কখনোই ছিল না এবং এখনো হতো না, যদি ম্যানেজমেন্টের সাথে 2079 নেতৃবৃন্দ আপোষ করে চলত। যে কাজটা করে গেছে 21-39 ফ্যাসিস্ট সরকারের মদতপুষ্ট নজরুল, তাপস এবং তাদের গোয়াংটা। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা এই যারা সামনে উপবিষ্ট আছেন এই অঞ্চলের সকল কর্মকর্তা কর্মচারী ভাই বোনেরা, আপনারা ভিতরে আসেন, আমাদের কথা এবং আপনাদের দাবি আমাদের সামনে পেশ করুন, যাতে আমরা আপনাদের দাবি আমাদের ম্যানেজমেন্টের সাথে উপস্থাপন করে সকল সমস্যার সমাধান করতে পারি। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জাতীয়তাবাদী শক্তি জিন্দাবাদ। ধন্যবাদ নাসিম ভাইকে অতি সংক্ষিপ্ত তার বক্তব্য দেওয়ার জন্য। এবারে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আতাউর রহমান ভাই, দিনাজপুর থেকে আগত আতাউর রহমান ভাই, সহসভাপতি কেন্দ্রীয়। তিনাকে তার বক্তব্য দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি, সংক্ষিপ্ত আকারে ভাই।
বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অন্ধকার বিশেষ সাধারণ সভার সভাপতি উপস্থিত বিভিন্ন পর্যায়ে আমাদের নেতৃবৃন্দ, অ্যাড্রেস করার সুযোগ এখানে কম, সময়ও কম। আমি শুধু আপনাদের মাঝে একটু বলতে চাই, বীর 2079 কি জিনিস, এটা সৃষ্টি হলো কিভাবে? এটা কিন্তু সৃষ্টি হয়েছে আপনার আমার সবার, যখন আমরা নির্বাচিত হচ্ছিলাম ঠিক তখনই জামাল এবং আমির ভাইয়ের সুযোগ্য নেতৃত্বে এই সংগঠনটা সৃষ্টি হয়েছিল। যখন বললো যে 400 লোকের চাকরি চলে গেছিল, এই পিডিএফ একবার সকাল 7টায় অভিষেক শুরু করেছিল, নানান নির্যাতন ছিল, সেই সময়ে আমাদের এই 2079 সৃষ্টি হয়েছিল এবং তাদের নেতৃত্ব ধরেই কিন্তু আমরা অনেক দাবি দাবা আদায় করতে পেরেছিলাম। অনেকে যারা নতুন আসছেন এখানে, তারা হয়তো 2079 সৃষ্টির ইতিহাসটা জানেন না। এই ইতিহাসটা জানলেই বুঝবেন যে তাদের নেতৃত্বে কিভাবে সমস্ত কিছু দাবি দাবা আদায় হয়। আমি শুধু আপনাদের এইটুকুই বলতে চাই যে তাদের হাত যদি আমরা শক্তিশালী করি, বিগত দিনে যেভাবে আমাদের দাবি দাবাগুলো আদায় হয়েছিল, বর্তমানেও সেই দাবি দাবাগুলো ক্রমান্বয়ে আদায় হবে, এইটুকু আপনাদের আমি আশ্বস্ত করতে চাই। তারা দূর দূরান্ত থেকে বহু কষ্ট করে এসেছে, আমাদের বক্তব্য আমরা দীর্ঘদিন আবার দিতে পারবো, তাদের বক্তব্য আমরা শুনবো, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সাধারণ সভা কিছুক্ষণের জন্য বিরতি, নামাজের পর আবার আমাদের কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান থাকবে। হ্যাঁ, আচ্ছা।